হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, অনেক দিন ধরেই তোমাদের সাথে আমরা বলছিলাম যে এসিএস থেকে আইবি এর যে অ্যাডমিশন কোর্স সেটা শুরু হতে যাচ্ছে। সেইটারই ধারাবাহিকতায় আজকে হলো আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। তো আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের যে টিচার প্যানেল তারা সবাই উপস্থিত আছি, এবং আমরা তোমাদেরকে আজকে আইবি এর সম্পর্কে একটু ধারণা দিব আগে, এবং তারপরে বিবিএ বলতে কি বোঝায়, এখানে আসলে কি নিয়ে আলোচনা হয়। আমরা বেশিরভাগই তোমরা যারা আসো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানো, মেডিকেল সম্পর্কে জানো, ভার্সিটি সম্পর্কে জানো। আইবি এর যে পুরো এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে আইবি এর যে প্রসপেক্ট, এগুলো সবকিছুই তোমাদের জন্য একটু নতুন বা একটু ধারণা কম থাকে। ইভেন আমি এটা বলতে পারি, যেমন আমি যখন এইচএসসি তে ছিলাম তখন দেখা যেত আশেপাশের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই সারাক্ষণ এই ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছে, মেডিকেল নিয়ে কথা বলছে, ভার্সিটি নিয়ে কথা বলছে, আইবি নিয়ে খুব একটা কথাবার্তা আসলে হয় না। তো এই কারণে আসলে আইবি রিলেটেড যে সমস্ত নলেজগুলো থাকা দরকার সেগুলাও আসলে থাকে না, যে আসলে কিভাবে পড়লে বা কোন কোন সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে, বা আসলে ইন্টারে থাকাকালীন অবস্থায় কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আসলে কি আগের থেকে শুরু করতে হয় নাকি অ্যাডমিশনের পরে পড়াশোনা শুরু করলেই চান্স পাওয়া যায়। তো এরকম আসলে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। এবং আসলে আইবি এর প্রসপেক্ট কি, আইবি এর তে কি কি রিকোয়ারমেন্ট লাগে, আমরা যখন যে কোনো অ্যাডমিশনের সার্কুলার যখন দেয় তখন আসলে কি কি রিকোয়ারমেন্ট চায়, সেগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। এবং কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় এবং ওই সাবজেক্ট থেকে আসলে কেমন ডেপথে প্রশ্ন আসে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই সাথে আমাদের আইবি এর যে লাইফ কেমন, আইবিএ তে হচ্ছে আমাদের যারা পড়াশোনা করছে তাদের আসলে সামনে ফিউচার স্কোপ কি, তাদের তারা পাশ করার পরে জব পাইতে কতদিন লাগে। তো এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা লাইভটা দেখছো সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও, কারণ আইবিএ রিলেটেড তথ্য যেহেতু অনলাইনে এমনিতে একটু অপ্রতুল, তো সেই কারণে আশা করব এটা যদি তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দাও, যাদের ইন্টারেস্ট আছে তারা আশা করি এটা সম্পর্কে আরো ভালো জানতে পারবে। সো মূল ক্লাস কবে থেকে শুরু হবে, আমাদের আইবিএর যে রুটিন এবং আমাদের পুরা কোর্সের যে প্ল্যানিং, সেগুলোও কিন্তু আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। সো আমি শুরুতে আগে একটু তোমাদেরকে আইবিএ সম্পর্কে ধারণা দিয়ে নিব, এবং তারপরে আস্তে আস্তে আমাদের সাথে আরো যে টিচার প্যানেল আছে তাদের সাথেও তোমরা পরিচিত হবা। তো আমরা শুরু করি। প্রথমে যদি একটু স্লাইড থেকে আসি যে আইবি এবং এটার প্রসপেক্টটা কি। তো আইবিএ তে আসলে এটা একটা ইনস্টিটিউশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আইবি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আন্ডারেও আইবি আছে। এবং আইবি এর যে পুরো কারিকুলাম, এখানে কিন্তু এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা কিন্তু এখানে বিবিএ একটা সেগমেন্ট পাই, একটা পাই হচ্ছে এমবিএ সেগমেন্ট। বিবিএ যেটা, সেটা হচ্ছে তোমরা নর্মালি যে অনার্স লেভেলের কথা বলো, বিবিএটা হচ্ছে একটা অনার্স লেভেলের ডিগ্রি, আর মাস্টার্স লেভেলের ডিগ্রি হচ্ছে এমবিএ। তো আমাদের এখন যে কোর্সটা আমরা শুরু করছি এটা কিন্তু আইবিএ বিবিএ টার্গেট করে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরেই তোমরা যেখানে ক্লাস শুরু করবা। তো আইবি এর যে আসলে মূল যেই টার্গেটটা, যে এখানে আসলে আমাদের দেখা যায় মানে ম্যানেজেরিয়াল যে সমস্ত স্কিলগুলো আছে, একজন মানুষকে, একজন স্টুডেন্টকে বিজনেস লিডার হিসেবে তৈরি করানোর জন্য যে সমস্ত কম্পোনেন্টগুলো দরকার, সেই জিনিসগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়। আইবিএ অন্যান্য যে কোনো বিবিএ যে সমস্ত ডিগ্রিগুলো আছে, বিবিএ ডিগ্রি কিন্তু আরও অনেকগুলোর আছে, অনেকগুলো প্রতিষ্ঠানের আছে। তো সেগুলা নিয়ে বিবিএ সম্পর্কে ডিটেলসে কথা বলবে মুয়াজ এবং ওমর। আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাই যে আমরা যখন যেমন বুয়েটকে খুব আহ, একটা প্রেস্টিজিয়াস ইঞ্জিনিয়ারিং স্কুল হিসেবে চিনি, যে ইঞ্জিনিয়ারিং স্কুলের নাম শুনলেই সবাই এক কথায় যেরকম বুয়েটের কথা বলে বা চুয়েট রুয়েট কুয়েটের কথা বলে, মেডিকেলের কথা বললেই সবাই যেরকম ঢাকা মেডিকেলের কথা বলে, ঠিক তেমনি আসলে বিবিএ ডিগ্রি কোত্থেকে নিলে বেস্ট হয়, এইটা আসলে সবার মুখে এক নামে পরিচিত, সেটা হচ্ছে আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। তো কেন এটার এতটা আহ, প্রচার বা প্রসার, তার কারণ হচ্ছে আহ, এখান থেকে যে সমস্ত গ্র্যাজুয়েটরা বের হয় তারা দেখা যায় এমন একটা কারিকুলামের মধ্যে দিয়ে যায় এবং এমন একটা অ্যাডমিশন টেস্টের পার করে তারা আসে, যার ফলে তাদের যে স্কিল বা তাদের যে কোয়ালিটি সেটা দেখা যায় অন্য সবার থেকে একটু ডিফারেন্ট থাকে, একটু আলাদা থাকে। তো এটার কারণে দেখা যায় জব মার্কেটে যত লোকাল কোম্পানিগুলো আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা সব সময় চায় যে আইবিএ গ্র্যাজুয়েটদেরকে আগে রিক্রুট করতে।
আইবিএতে, ঢাকা ভার্সিটির আইবিএতে প্রথমে যেই পরীক্ষাটা হয় সেখানে দেখা যায় 180 জন প্রথমে চান্স পায়। 180 জন থেকে সেখানে ভাইবাতে আরও 60 জনকে বাদ দেওয়া হয় এবং লাস্টে 120 জন একটা ব্যাচে ক্লাস করতে পারে। তো স্বাভাবিকভাবেই এটা ওমর মুয়াজ তোমাদেরকে আরও শেয়ার করবে যে যখন তারা 4th ইয়ারে থাকে তখনই আসলে তাদের কাছ থেকে মানে তাদের কাছে বিভিন্ন লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে জব অফার আসতে শুরু করে। তো বিষয়টা এরকম হয় যে আইবিএ থেকে পাশ করে স্টুডেন্ট কি জব করবে নাকি করবে না এটা তার নিজের ডিসিশন। বিষয়টা এরকম হয় না যে আমাকে কি চাকরিতে নিবে কি না। তো যার কারণে যেটা দেখা যায় যে সবারই একটা আগ্রহ থাকে শুরু থেকেই আইবিএর একটা ডিগ্রি নেওয়ার জন্য। তো আইবিএ সম্পর্কে টুকটাক তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমাদের বিবিএ সম্পর্কে, যে তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে কি হয়, তারপরে মেডিকেলে কি হয়, বিবিএ সম্পর্কে একটু ধারণা সবারই একটু কম থাকে। তো আমরা একটু ছোট করে আইবিএর বিবিএ ডিগ্রির জন্য কি কি লাগে সেইগুলো একটু তোমাদের সাথে মুয়াজ এবং ওমর দুইজনই আলোচনা করবে। তো বিবিএ ডিগ্রির জন্য যেরকম ধরো যে সায়েন্সের আমরা যা যা পড়ে আসছি, এখানে যে সমস্ত স্টুডেন্টরা আসো বেশিরভাগই সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো সায়েন্সে যেরকম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যদি পড়তে যাও তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো বেশি লাগে। তারপর মেডিকেলে যদি পড়তে যাও বায়োলজির প্রাধান্য বেশি থাকে। সো বিবিএ যদি পড়তে যাই তাহলে কি ভাই সায়েন্সের আসলে আদৌ কিছু লাগে কিনা, বা আসলে এখানে আর্টস কমার্স যারা আছে তারাও কি আসলে বিবিএ ডিগ্রি নিতে পারে কিনা, এই সমস্ত বিস্তারিত ওমর এবং মুয়াজ তোমাদের সাথে আলোচনা করবে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন আমি আর ওমর তোমাদের সাথে হোয়াট ইজ বিবিএ বা বিবিএতে আমরা কি কি জিনিস নিয়ে পড়াশোনা করে থাকি এইটা নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো বেসিক্যালি আমরা বিবিএ ডিগ্রিতে বিজনেসের যে জিনিসপত্রগুলো ওইগুলো নিয়ে মেইনলি আমরা পড়াশোনা করে থাকি, লাইক ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, এই বিষয়গুলো নিয়ে আমাদের মেইনলি কোর্সগুলো থাকে। প্লাস বিবিএ কিন্তু একটা জেনারেলাইজ ডিগ্রি, ঠিক আছে? আমি যদি বিবিএ ডিগ্রিটা অর্জন করি আমি কিন্তু জাস্ট মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিংয়ের এক্সপার্ট হব না, আমি কিন্তু অনেকগুলা জেনারেল যেসব বিষয়বস্তু আছে এইসব নিয়েও কিন্তু আমাদেরকে পড়ানো হয়। যেমন ফর এক্সাম্পল আমরা কিন্তু যখন আমাদের সেকেন্ড ইয়ারে ছিলাম আমরা হলো গিয়ে সায়েন্সের কোর্স করেছি, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোর্স করেছি, দেন আমরা জিওগ্রাফির কোর্স করেছি, আমরা গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের যেই কোর্স ওটা করেছি, আমরা আর কি কোর্স করছি, লয়ের কোর্স করেছি আমরা। সো বেসিক্যালি ইটস অ্যাবাউট অল, মানে আমরা হলো গিয়ে একদম ওভারঅল ধরো একটা বিজনেস লিডার হওয়ার জন্য কি কি ধরনের জ্ঞান আমাদের দরকার প্রত্যেকটা বিষয় সম্পর্কে অল্প অল্প করে জ্ঞান কিন্তু আমাদের বিবিএ ডিগ্রিটার মধ্যে দেওয়া হয়। সো নেক্সটে তোমাদের বলবে আমার ভাইয়া। আচ্ছা, সো বিবিএ ডিগ্রিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথম 3 বছর তুমি একটা স্পেসিফিক টপিক্সের বা স্পেসিফিক সাবজেক্টের মধ্যে দিয়ে যাও, যেমন মোয়া যেগুলো বললো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড অল। অ্যান্ড সবথেকে ভালো বিষয়টা হচ্ছে এই 3 বছর পরে গিয়ে তুমি ডিসিশন নাও তুমি তোমার ক্যারিয়ারটা আসলে কোন দিকে নেবা। সো বিবিএ অ্যাকচুয়ালি তোমাকে সেই অপশনটা দেয় যে আফটার এক্সপ্লোরিং ফর 3 ইয়ার্স তুমি নিজের পছন্দের একটা স্ট্রিমকে চলে যেতে পারবা। দ্যাট কুড বি ফাইন্যান্স, দ্যাট কুড বি মার্কেটিং, এটা অনেকের জন্য অ্যাকাউন্টিংও হতে পারে। অ্যান্ড মেজরের সাথে তুমি মাইনারও পছন্দ করতে পারো, যে অনেকের ডেটা ভালো লাগে, ডেটা অ্যানালিস্ট হতে চায়, সো এই অপশনটাও কিন্তু পাওয়া যায়। ইকোনমিক্স অনেকের ভালো লাগে, সো আফটার 3 ইয়ার্স তুমি চাইলে ইকোনমিক্সের দিকেও মাইনার হিসেবে পিক করতে পারো। অলরাইট, ওকে, সো নেক্সট স্লাইড। সো দ্য হিস্ট্রি অফ বিবিএ। সো আমাদের আইবিএ প্রতিষ্ঠানটা চালু হয়েছিল 1966-এ, বাট আমাদের বিবিএ প্রোগ্রামটা চালু হয় 1993-তে। অ্যান্ড কারেন্টলি এখন যেই লাস্ট ব্যাচটা বিবিএর ওটা হলো গিয়ে বিবিএ 32, আর আমি আর ওমর দুইজনে বিবিএ 29 ব্যাচের। সো আর আমরা এখনও আইবিএতে আছি কারেন্ট স্টুডেন্ট হিসেবে ফাইনাল ইয়ারে। আর তোমরা যারা নেক্সট ব্যাচে আইবিএতে ঢুকবা, এইচএসসি 2024 যারা, তোমরা আইবিএতে হবা বিবিএ 33 ব্যাচ। ওকে, সো এইটা মোটামুটি আইবিএ বিবিএ নিয়ে আমরা আলোচনা করলাম। সো নেক্সট স্লাইড, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। এইখানে তোমাদের সাথে আলোচনা করবে আমাদের জয়নাল ভাইয়া। ওকে, সবারই হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো সবারই হচ্ছে একটা মানে ধারণা হয় যে আইবিএতে অ্যাপ্লাই করতে হলে কি ধরনের সিজিপিএ লাগে বা অনেক বেশি সিজিপিএ লাগে, এই ধরনের হচ্ছে একটা মিসকনসেপশন সবার ভিতরে থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যারা হচ্ছে আইবিএতে পরীক্ষা দিতে চাও তাদের হচ্ছে এসএসসিতে মিনিমাম হচ্ছে 3.5 উইথ 4 সাবজেক্ট,
এবং এইচএসসিতেও মিনিমাম, এই দুইটাতেই হচ্ছে মিনিমাম 3.5 লাগবে, এবং ওভারঅল তোমার টোটাল সিজিপিএ লাগবে হচ্ছে 8। মানে তুমি যদি এসএসসিতে 3.5 পেয়ে এবং টোটাল তুমি যদি হচ্ছে 8 সিজিপিএ নিতে পারো, তাহলেই হচ্ছে তুমি আইবিএতে অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আইবিএ ডিইউর জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী স্লাইডটাতে দেখি যে যারা হচ্ছে সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে চাও, আইবিএ জেইউতে সায়েন্স থেকে যারা অ্যাপ্লাই করতে চাও, তারা হচ্ছে এসএসসিতে এবং এইচএসসিতে মিনিমাম হচ্ছে 4 পয়েন্ট লাগবে এবং টোটাল সিজিপিএ লাগবে হচ্ছে 9। এটার মানে হচ্ছে যে তুমি যদি এসএসসিতে অথবা এইচএসসিতে যে কোনো একটাতে 4 পেয়ে থাকো এবং টোটাল তোমার সিজিপিএ যদি উইথ 4 সাবজেক্ট 9 হয়, তাহলেই তুমি হচ্ছে জেইউ আইবিএতে অ্যাপ্লাই করতে পারবা। এবং যারা হচ্ছে বিজনেস মানে কমার্সের এবং আর্টসের স্টুডেন্ট, তারা হচ্ছে সেম রিকোয়ারমেন্ট, বাট এখানে টোটাল সিজিপিএ লাগবে হচ্ছে 8.5। মানে এসএসসিতে এইচএসসিতে দুইটার ক্ষেত্রেই হচ্ছে মিনিমাম থ্রেশহোল্ড সিজিপিএ হচ্ছে 4 এবং টোটাল সিজিপিএ হচ্ছে 8.5। এটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, যে তুমি যদি আইবিএ জেইউতে অ্যাপ্লাই করতে চাও সেই ক্ষেত্রে তোমার এই সিজিপিএ লাগবে। আর যারা হচ্ছে বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এফবিএস এ টার্গেট করতেছো, তাদের জন্য হচ্ছে সিজিপিএ রিকোয়ারমেন্টটা একটু দেখি আমরা, একটু ভিন্ন। যে বিইউপি এফবিএস এ হচ্ছে একটু সিজিপিএ বেশি লাগে। তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসিতে এবং এইচএসসিতে মিনিমাম তোমার হচ্ছে 4.25 লাগবে এবং টোটাল সিজিপিএ লাগবে হচ্ছে তোমাদের 9, যারা হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দিতে চাচ্ছ। আর যারা আর্টস এবং কমার্স থেকে পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে মিনিমাম সিজিপিএ হচ্ছে 4 উইথ 4 সাবজেক্ট এবং টোটাল সিজিপিএ লাগবে হচ্ছে 8.5। এটা হচ্ছে তোমার অ্যাডমিশনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার এই সিজিপিএটা লাগবে। বিইউপির ক্ষেত্রে বলে দিই, তোমাদের প্রথমে একটা সিলেকশন হয়, মানে তুমি প্রথমে অ্যাপ্লাই করবা, দেন তোমাকে হচ্ছে একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে, এটা হচ্ছে জেনারেল একটা যে একটা নমিনাল একটা সিলেকশন প্রসেস থাকে তাদের, তারপরে হচ্ছে ওরা পরীক্ষা যারা দিতে পারে তাদের লিস্টটা পাবলিশ করে। তার পরবর্তীতে আমি ডাকবো হচ্ছে ওমরকে। ওমর হচ্ছে বলে দিবে যে কোশ্চেন প্যাটার্নটা কি। অলরাইট, সো আমরা সবাই জানি একটা এক্সাম দিয়ে ফেলছি অলরেডি, পোটেনশিয়াল আইবিএস, যেখানে কি কি আসে, সেখানে হচ্ছে গিয়ে ইংলিশ আসে, ম্যাথস আসে, অ্যানালাইটিক্যাল আসে। সো সেম জিনিসটাই অ্যাকচুয়ালি ডিইউআইবিএতে দেখতে পাবো। কিন্তু তোমাদের যেহেতু ফার্স্ট টাইমার হিসেবে ছিল, তোমরা অনেকেই ইউজ টু ছিল না অ্যাকচুয়ালি কী টাইপের প্রশ্ন আসে না আসে, সেই জন্য আমরা একটু মার্কস কম রাখি। দেখতে পাচ্ছ ম্যাথে হচ্ছে 25 কোশ্চেন্স আসে। ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স 25 কোশ্চেন আসতেছে, এর আগে 30টাও আসতো। আচ্ছা, দেন ইংলিশেও 25 অ্যান্ড অ্যানালাইটিক্যালে উই সি 20 কোশ্চেন্স। আচ্ছা, তুমি যদি এই 3টা সেগমেন্টেই পাস করো, এরপর তোমার রিটেনের স্ক্রিপ্টটা চেক করা হবে। রিটেনে অ্যাকচুয়ালি 30 মার্কসের কোশ্চেন আসে, সেখানে অনেক অনেক কিছু থাকে। সেখানে আমরা এসে পাই, সেখানে আমরা প্যারাগ্রাফ পাই, সেখানে আমরা ট্রান্সলেশন পাই, এবং আমাদের ইয়ার রাইট গ্রাফ অ্যান্ড চার্টও আসছিল। সো মাঝে মধ্যে আইবিএ হচ্ছে তোমার রিটেন স্কিলটা চেক করার জন্য যা ইচ্ছা দিতে পারে। তোমার চ্যালেঞ্জটা হবে কম সময়ের মধ্যে, লেটস সে 30 মিনিটস, রাইট? 30 মিনিটসের মধ্যে তোমাকে এই সবগুলো লাস্ট 4টা আর 5টা টপিক লিখে শেষ করতে হবে। অ্যান্ড মাঝে মধ্যে এমন হয় যে রিটেন পার্টটাতে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে কিছু স্পেসিফিক ওয়ার্ডসের বাংলা মনে থাকে না। যেমন আমাদের ইয়ার একটা কোশ্চেন আসলো ইভেন্ট, সো ইভেন্টের বাংলা আমি মনে করতে পারতেছিলাম না ফর লাইক 2 মিনিট। অ্যান্ড এটা মোটেও প্যারা না, আমি ইভেন্টের বাংলা একটা জিনিস লিখে আসি যেটা খুবই হাস্যকর, বাট ইভেন্চুয়ালি আমার প্যারা হয়নি। সো এটা হচ্ছে অল। মচ তুই জেইউআইবি নিয়ে কিছু। ওকে, সো জেইউআইবিতে আমাদের ম্যাথ অ্যান্ড আইকিউ। এখন দেখো, তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমরা তো এই কোর্সে আইকিউ টেস্ট নিয়ে কি আলোচনা হবে কিনা। দেখো, আমরা যদি ডিওয়াইবের এই যে পার্টটা, অ্যানালিটিক্যাল পার্টটা, ওইটা নিয়ে যদি আমরা ভালো প্রিপারেশন রাখি, আমরা হলো গিয়ে জেইউআইবের আইকিউ পার্ট যা আসছে আমরা ওটা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে ম্যাথ অ্যান্ড আইকিউ থেকে আসবে 30, ইংলিশ থেকে আসবে 30, জিকে থেকে 15, বাংলা থেকে 5। দেখো, এই যে দুইটা জিনিস, জিকে আর বাংলা কিন্তু আলাদা। অ্যান্ড এইটার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের যে কোর্সটা, ওইটাতে আমরা জিকের জন্য 5টা স্পেশাল ক্লাস থাকবে, আর বাংলার জন্য স্পেশাল ক্লাস থাকবে হলো গিয়ে 2টা। সো এই ক্লাসগুলোর মধ্যে আমরা মেইনলি তোমাদের জিকে আর বাংলাতে কি কি আসবে ওইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করে দিব। অ্যান্ড দেন আমাদের আছে বিইউপির এফবিএস। বিইউপির এফবিএসে ম্যাথ আসবে হলো গিয়ে 40, ইংলিশ 25, আর
জিকে থেকে আসবে হলো গিয়ে 10, এই টোটাল হলো গিয়ে 75। আচ্ছা, সো বিউপির যে ব্যাপারটা, বিউপিতে ম্যাথসের জন্য অনেক মার্কস, লাইক 40 মার্কস, ইংলিশের জন্য 25 মার্কস। এটা কিন্তু ফিক্স না, বিউপি গত বছর চেঞ্জ করছে। আমাদের বছর ইংলিশ থেকে আসছিল 35, ম্যাথ থেকে 35, অ্যান্ড জিকেতে ছিল 30 মার্কস। সো এটা স্ট্যাটিক না, আমাদের স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট বা হচ্ছে মার্ক, এগুলো সবগুলো হচ্ছে গত বছরের। আমরা হচ্ছে গত বছরের কোশ্চেন ওয়াইজ এটাকে এখানে ইনপুট দিয়েছি। সো এখানে অনেকেই মনে ভয় পেতে পারো যে ভাইয়া ম্যাথ 40 মার্ক, সময় মাত্র 60 মিনিট, 60 মিনিটে ভাই 40টা ম্যাথ করার পরে আমি ইংলিশ কীভাবে করবো, জিকে কীভাবে করবো? এবং সব থেকে বড় কোশ্চেন যে ভাইয়া আইবি এর মতো বিউপি থেকে পাসিং বার আছে, আমি কি 3টা সাবজেক্টে পাস করতে হবে কি হবে না? ওয়েল, আমি আমার স্টোরি একটু শেয়ার করতে চাই। আমাদের ইয়ার আমি হচ্ছে বিউপিতে বিবিএ জেন ডিপার্টমেন্টে ছিলাম। সো বিবিএ জেনে আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ইংলিশ খুব ভালো করে, জিকেতে যেহেতু ও ঢাকা ইউনিভার্সিটির আর্টস ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, জিকেতে খুবই ভালো করে, অ্যান্ড ম্যাথে ও মাত্র 5টা এবং 6টা অ্যান্সার করে, অ্যান্ড হি গট ইন টু বিউপি বিবিএ জেন, রাইট? সো এরকম অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে কোনো একটা সেগমেন্টে খারাপ করে ফেলছিল, অ্যান্ড আলটিমেটলি হি গট ইন। অ্যান্ড এই জন্য এইবার বিউপিতে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ম্যাথে বেশি ফোকাস দিচ্ছে, অ্যান্ড ম্যাথে ওরা 40 মার্কস রাখতেছে। সো ইয়া, ইটস স্ট্যাটিক না, এটা চেঞ্জ হতে পারে, তোমরা এটা নিয়ে একটু ক্লিয়ার আইডিয়া রেখো। অলরাইট, নেক্সট উই হ্যাভ আইবিএ ভাইবা। আচ্ছা মোয়াজ, এখানে আমরা সবাইকে একটু, হ্যাঁ সবাই আসেন ভাই। সো আইবিএ ভাইবা, এই বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্টের অনেক আগ্রহ থাকে যে ভাইয়া আইবিএ ভাইবাতে কি জিজ্ঞেস করে, আইবিএ ভাইবা কি ফুল ইংলিশ হয় না ফুল বাংলা হয়, আমাকে কি এইটা বলে আটকাবে ওইটা বলে আটকাবে কিনা। এখন দেখো আইবিএ ভাইবার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আইবিএ ভাইবার কোনো গতানুগতিক কোনো স্ট্রাকচার নেই যে এইটাই জিজ্ঞেস করবে তোমাকে, বা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এইরকমভাবে আগাবে ভাইবাটা। এটা জাস্ট ওইখানের যেই এনভায়রনমেন্টটা থাকে ওই এনভায়রনমেন্ট ওয়াইজ আমার হলো গিয়ে ভাইবাটা আগায়। যেমন ধরো সাপোজ আমরা এখানে আসছি সবাই, আমরা সবাই আমাদের এক্সপিরিয়েন্স বলবো। আমার ভাইবাতে আমার সাথে ক্রিকেট খেলা নিয়ে আলাপ করছিল। দেন আমি যদি আইবিএতে আসি তাহলে আমি আইবিএ থেকে পাশ করার পর কি কি মানে কি টাইপের চাকরি করতে চাই ওই জিনিসটা নিয়ে আমার সাথে আলাপ করছিল। আমাকে তারপর এটাও জিজ্ঞেস করছিল যে আমাকে যদি এই একটা কোম্পানিতে সাপোজ বেতন দিল এত টাকা, আরেকটা কোম্পানিতে আমাকে বেতন দিল এত টাকা, তাহলে আমি কোনটাতে ঢুকবো, এই ধরনের প্রশ্ন আমাকে আস্ক করছিল। সো এইগুলা কিন্তু কোনো ধরো একটা কি বলে স্ট্রাকচারাল কোনো মানে কি বলে এটাকে গঠনের মধ্যে কিন্তু আমি জিনিসটাকে আনতে পারবো না। এক একজনের ভাইবার এক্সপিরিয়েন্স এক এক রকম হয়। তো এখন আমরা না, মাশরুফ ভাই থেকে শুনবো। মানে একরকম ধরো যে তুমি মানে হঠাৎ করে যখন যে কোনো প্রশ্ন করা হয় তুমি তখন কিভাবে করে রিপ্লাই দিচ্ছ, এবং পুরাটাই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি তোমার বলতে হবে। তো আমাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা এমবিএ করছি আইবিএ থেকে, তাদেরও কিন্তু একই প্রসেসেই আমাদেরকে যাওয়া লাগছে। আমাদের হচ্ছে একইভাবে রিটেন দিয়ে ভাইবা দিয়ে তারপরে এমবিএতে ঢোকা লাগছে। তো আমাদের ক্ষেত্রে এমবিএর যেই এক্সপিরিয়েন্সটা সেটা নর্মালি থাকে আমরা আন্ডারগ্রেড কোথায় করছি, আমরা কেন আন্ডারগ্রেড করার পরে এমবিএ করছি, আমাদের টার্গেট কি, কেন আমরা ইঞ্জিনিয়ারিংয়েই কেন ক্যারিয়ার করলাম না, এইরকম জিনিসপত্র নিয়ে বেশি প্রশ্ন করে। বিশেষ করে আমার ক্ষেত্রে ধরো আমি নেভাল আর্কিটেকচার থেকে বুয়েটে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি এখানে তোমার মানে শিপইয়ার্ড রিলেটেড বিভিন্ন প্রশ্ন তারা করে। এবং জানলে অবাক হবা যে তারা যে সমস্ত প্রশ্ন করছেন তারা কিন্তু এই উত্তরগুলো অলরেডি জানে যে আসলেই এখানকার সিনারিও কি, এখানে জব মার্কেট কেমন অলরেডি। এবং আমাদের হচ্ছে যারা বুয়েট থেকে পাশ করে যায় অনেকে যেটা করে যে আইবিএতে ভর্তি হওয়ার পরে 1 বছর ক্লাস করার পরে তারা আবার দেশের বাইরে চলে যায়। তো ওইটা নিয়েও স্যাররা একটু ভয় থাকে যে এই ছেলে যে বুয়েট থেকে আইবিএতে আসলো সে কি আসলে এই পুরাটা 2 বছর কন্টিনিউ করবে কিনা। ইভেন আমাদের ব্যাচেও এরকম হয়েছে, 4-5 জন যারা বুয়েট থেকে আমরা জয়েন করছিলাম আইবিএতে, তাদের একই সাথে মাস্টার্সের পড়াশোনা চলছিল। মানে তারা দেশের বাইরে মাস্টার্সে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিল, কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করছিল। তো আইবিএতে দেখা গেছে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরেই অনেকের যখন বাইরে কনফার্ম হয়ে গেছে তখন তারা ছেড়ে চলে গেছে। তো এই ক্ষেত্রে ধরো যে আইবিএর ওই সিটটা কিন্তু তখন নষ্ট হয়েছে। তো এটা নিয়েও স্যাররা একটু প্রশ্ন করে জিজ্ঞেস করতে যায় যে আসলে আমার রেজাল্ট কেমন ছিল, আমি কেন জবে ঢুকছি না, আমার কি টার্গেট, এবং আমি দেশের বাইরে যেতে চাই না কেন। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রশ্ন আসলে করে। তো এটা ওই যে মুয়াজ যেটা বললো সবসময় সিচুয়েশন বেসড হয় যে মানে এটা কার ক্ষেত্রে কেমন প্রশ্ন আসবে এরকম কোনো স্ট্রাকচার কিছু নাই। এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে যে তুমি ওই সময় ওই মুহূর্তটাকে কিভাবে হ্যান্ডেল করছো এর উপরে। আমার ভাইবা এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটু ভিন্ন রকমই ছিল, মানে সবারটাই ভিন্ন। সো আমার ক্ষেত্রে আই ওয়াজ এক্সপেক্টিং যে ভাইবা বোর্ডে 3 জন থাকবে, সো আমি ওরকমভাবেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। বাট
আমি গিয়ে দেখি যে হচ্ছে 5 জন বসে আছে, আমি ভয় পেয়ে গেছি। অ্যান্ড একজন ওয়াজ লাইক লুকিং অ্যাট মি, স্টেয়ারিং অ্যাট মি, যে আমার দিকে তাকায় আছে, আমি এবং তাকে দেখে সবচেয়ে বেশি ভয় পেয়ে গেছি। আই ওয়াজ লাইক শিভারিং লাইক দ্যাট। সো একটা টিচার সে হচ্ছে আমাকে বললো ডোন্ট বি নার্ভাস, এটা ইটস এ নর্মাল সিচুয়েশন। সো মানে সে হচ্ছে আমাকে কাম ডাউন করছে, অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড, আমার ফাইন্যান্স রিলেটেড প্রশ্নই করছে। সো ওই জিনিসটা আমাকে ওভারকাম করতে সাহায্য করছে। সো এটা হচ্ছে মানে কেউ বলতে পারে না যে কিরকম সিচুয়েশন হবে, কখন তুমি হচ্ছে কোন রকমের মানে হিন্ট পাবা, বা হচ্ছে তোমাকে মানে এটা হচ্ছে একটা নর্মাল একটা সিচুয়েশন, তোমার হচ্ছে ওইভাবেই চিন্তা করতে হবে। এন্ড হচ্ছে মানে সবার জন্য এটা ডিফারেন্ট হয়, এটাই হচ্ছে। তবে এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে দেখা যায় বেশিরভাগ সময় যাদের রিটেনের রেজাল্টটা ভালো থাকে তাদেরকে দেখা যায় তারা আইবিএ ভাইবার জন্য বাদ পড়ছে, এরকমটা কিন্তু আসলে কম হয়। দেখা যায় রিটেনে যাদের ওই টপ 120-র মধ্যে আছে তাদেরকেই বেশি প্রিফার করে ওই 120 জনের মধ্যে নেওয়াতে। আর খুবই এক্সেপশনাল কেসে দেখা যায় ভাইবা যদি খুব এক্সট্রাঅর্ডিনারিলি ভালো করে ফেলে, সেই ক্ষেত্রে তাদেরকে চান্স দেওয়া হয় আর কি। আচ্ছা, সো আমি একটু শেয়ার করি। তার আগে হচ্ছে আমার বিউপি ভাইবা নিয়ে বলতে হবে। আমার বিউপি ভাইবার এত ভালো ছিল যে আই ওয়াজ সুপার কনফিডেন্ট যে আইবি আমার জন্য কিছুই না, আমি হোপফুলি বিউপি যখন ভালো করে ফেলছি, আই থট আমি আইবিএতে ভালো করব। কিন্তু যে মাসুর ভাই মাত্র যেটা বললো, রিটেনের রেজাল্ট যাদের খুবই ভালো তাদের প্যারা খাইতে হয় না, বাট আমার রিটেনটা খুবই ভালো ছিল না, সো এই জন্য আমাকে প্যারা খাইতে হচ্ছিল। বাট আই ডিডন্ট ফিল দ্যাট। অ্যান্ড আমি যখন আমি জানতাম না আমার রিটেন কেমন হয়েছে। আমি যখন ফার্স্টে রুমে এন্টার করি, সো আমি পুরোটাই বলি ডিটেলসে। ফার্স্টে রুমে এন্টার করি, আমি সুপার কনফিডেন্ট ছিলাম, খুবই কনফিডেন্ট নিয়ে সেখানে মুভ করি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে সালাম দিয়ে সুন্দর করে বসে পড়ি। অ্যান্ড তারা আমাকে ফার্স্ট কোশ্চেন, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, যেটা অলওয়েজ আমি আমার লাইফে যতগুলো ভাইবা দিয়ে আসছি সেখানে এটাই ফেস করে আসি, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। অ্যান্ড আই ওয়াজ প্রিপেয়ার্ড। বাট আমাকে যেটা করলো আইবিএর 5জন ফ্যাকাল্টি ছিল, যেটা জনাল ভাই বললো সবসময় 5জন থাকে। অ্যান্ড এর মধ্যে চেয়ারম্যান স্যার যেটা, সে আজ করলো হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইউ ওমর ফারুক। সো আমি একদম প্রিপেয়ার ছিলাম না, আমি কী বলবো আমার ব্যাপারে স্পেশাল কী থাকতে পারে। দেন আমি জাস্ট লাইক 1-2 সেকেন্ডস পরে বললাম যে স্যার আমি হচ্ছে গিয়ে লিডারশিপে ভালো, মানে আমার যেগুলো পজিটিভ সাইড সেগুলো বললাম, যে আমি লিডারশিপে ভালো, আমি কনফিডেন্ট গাই। অ্যান্ড যখন আমি ওয়ার্ডগুলো বলতেছি তখনই খেয়াল করলাম যে পাশের টিচাররা যেটা বললো স্টেয়ার করে থাকে, তারা শুধু স্টেয়ারই করে নাই, তারা আমাকে নোট করছে আমার এই ওয়ার্ডগুলোকে, যে কনফিডেন্স অ্যান্ড হচ্ছে গিয়ে লিডারশিপ। পরবর্তীতে একজন ফ্যাকাল্টি আমাকে আস্ক করলো, অলরাইট সো ইউ আর আ লিডার রাইট, তুমি আমাদেরকে এখন লিড করে দেখো। অ্যান্ড ওই মোমেন্টে আমার মানে আমি ছিলাম মনে হয় আমি জাস্ট স্তব্ধ হয়ে পড়ছি যে আমি এখন কী করতে পারি, আমি তো কিছুই করতে পারবো না। অ্যান্ড 3 সেকেন্ডস পরে যে চেয়ারম্যান স্যার ছিল তিনি বললেন যে আচ্ছা তুমি বস, টিচারকে বললো বাদ দাও। আবারও সেম কোশ্চেন, ওমর হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইউ। রিমেম্বার এখানে আমি সেমই রিপ্লাই দিই যে আমি হচ্ছে লিডারশিপ অ্যান্ড কনফিডেন্ট। অ্যান্ড পরবর্তীতে এই যে আমি আবারও আমি প্যারা খাওয়ার পরও আমি আমার ওয়ার্ডে স্টিক করছি, এইটাই অ্যাকচুয়ালি শো করলো আমি কনফিডেন্ট। তারপর একজন ফ্যাকাল্টি আমাকে আস্ক করলো যে আচ্ছা তুমি যে বললা তুমি কনফিডেন্ট, তুমি হচ্ছে আমাকে কিছু এক্সাম্পল দাও যে তুমি কী কী করে আসছো তোমার লাইফে, তুমি স্কুল কলেজে কী কী করে আসছো। সিন্স আই ওয়াজ আমার নটরডেমের গ্রুপে ক্যাপ্টেন ছিলাম, অ্যান্ড আমি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। সো এখানে আমাকে আস্ক করে ওইসব সিনারিও যে আমি কীভাবে ফেস করছি। লিডারশিপ নিয়ে আমাকে আস্ক করে তোমার চোখে দেখা বেস্ট লিডারকে। সো গেস কী বলতে পারি। আচ্ছা যাই হোক, সো এইভাবে করে শেষ করি ভাইবাটা। তার পরবর্তীতে আমাকে কিছু বিজনেস রিলেটেড কোশ্চেন করে, যেগুলো খুবই নর্মাল ছিল, লাইক এফবিসিসিআই, এগুলো সবাইকে আস্ক করে না। সিন্স আই ওয়াজ ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড আমাকে আস্ক করছে। সো এফবিসিসিআই, তারপর হচ্ছে কি তোমার বিজিএমই এর কাজ কি, তারপর হচ্ছে কি কমার্স নিয়ে কিছু কোশ্চেন আস্ক করে, অ্যান্ড আমি অ্যান্সার করি। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় কি, ইংলিশে ফ্লুয়েন্ট হওয়াটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তুমি ফ্লুয়েন্টলি কথা বলতেছো, ফ্লুয়েন্ট হওয়া মানে এই না তো তোমার অ্যাকসেন্টটা আমেরিকান, তোমার অ্যাকসেন্টটা ব্রিটিশ, তোমার অ্যাকসেন্টটা একদম নর্মাল একজন বাংলাদেশি হিসেবে যেরকম সেটাই এনাফ। তোমাকে কারো কপি করতে হবে না। তোমাকে লেটস সে আয়নাতে তুমি যদি এক্সামের কয়েকদিন আগে মাসখানেক তুমি যদি একটু প্র্যাকটিস করো, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, ইটস মোর দ্যান এনাফ। তোমাকে ওই ফ্লুয়েন্ট ওকে কপি করতে হবে। আমি যদি আমেরিকান কথা না বলি, আমি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে না যাই, তাহলে আমাকে বাদ দিয়ে দিবে। এটা একটা মিসকনসেপশন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মিথ্যা বলা যাবে না। আইবিএ ফ্যাকাল্টিস নো অ্যাবাউট এভরিথিং। তুমি যদি কিছু একটা মিথ্যা বলে ফেলো, তারা তোমাকে প্যারা দিতে বাধ্য এবং প্যারা দিবে, এবং তুমি প্যারাটা নিতে পারবা না, পরবর্তীতে ইউ উইল বি এলিমিনেটেড। সো সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে কনফিডেন্ট থাকা, কাম থাকা, সুন্দর করে তাদের দিকে চোখে থেকে কথা বলা, খুবই হাম্বল থাকা, অ্যান্ড মিথ্যা না বলা। রাইট, দিস ইজ অল। এখানে আমি একটু বলে রাখি, শোনো, অনেকে যারা নতুন দেখছো তারা হয়তো মনে করতে পারো ভাই প্রথম পরীক্ষায় কিন্তু কি ভাইবা কিনা। আগে রিটেন হয়ে 180 জনকে সিলেক্ট করে, তারপরে সবার ভাইবা হয়, 180 জনের ভাইবা হয়, সেইখান থেকে 120 জনকে চান্স পাওয়ায় আর কি।
আচ্ছা, শেখ মুজিবুর রহমান বলিনি, আমি বলছিলাম হচ্ছে গেছি আমি ফুটবল নিয়ে আমার ভাইবাটা ড্রাইভ করছি পুরোপুরি, যেহেতু আমি বলছিলাম ফুটবল আমি পছন্দ করি এই সব কিছু, সেই জন্য আমি হচ্ছে বলেছিলাম সার্জিও রামোস, যাকে আমি একদমই পছন্দ করি না। আচ্ছা, সো আইবিএ অ্যাডমিশনটা কেন ডিফারেন্ট এটা নিয়ে আমি একটু ছোট করে কথা বলে তারপরে ওদের কাছে যাব। যারা বিবিএর জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিবা আইবিএ বিবিএর জন্য, তাদেরকে বলে রাখি যে ভাই আমার কি ইন্টারমিডিয়েটে যেই টাইপের ম্যাথ করছি সেই ম্যাথগুলা করা লাগবে কি না? উত্তর হচ্ছে না। ইন্টারমিডিয়েটে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছো সেগুলার থেকে কোনো প্রশ্নই আসবে না। প্রশ্নগুলা সবই আসে হচ্ছে যে তোমার আসলে অ্যাপটিটিউড টেস্ট কেমন, হ্যাঁ, তোমার ধরো যে তুমি খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে ডিসিশন নিয়ে অ্যান্সার করতে পারছো সেটার উপরেই কিন্তু মূল টেস্টটা হয়। এবং দেখা যায় অন্যান্য যে সমস্ত অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলাতে কিছুটা মুখস্থ নির্ভরতা, সূত্র মুখস্থ বলো বা ইনফরমেশন মুখস্থ বলো, সেরকম কিছু ব্যাপার থাকে। কিন্তু আইবি অ্যাডমিশনে কিন্তু আমাদের এই মুখস্থের যে ব্যাপারগুলো সেগুলা কিন্তু তুলনামূলক কম, নাই বললেই চলে। যেই টাইপের ম্যাথ প্রবলেমগুলো থাকে সেগুলো তুমি দেখবা ক্লাস 9-10-এ যখন বীজগণিত পাটিগণিত করছো সেই টাইপের ম্যাথ প্রবলেমই আসে। এবং ইংরেজি যা তা কিন্তু মোটামুটি 12 বছর ধরে ইংরেজি পড়ছো, ইংলিশ মোটামুটি তুমি যদি 3 থেকে 4 মাস একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলেই ইংরেজিটা কাভার হয়ে যায়। অ্যানালিটিক্যাল সম্পূর্ণ একটা হোল নিউ টপিক, এইটা আমরা ইন্টারমিডিয়েটে থাকতে কখনোই আগে প্রিপারেশন নেই না। এবং এটা আসলে এই 3টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ। অ্যানালিটিক্যাল দেখবা প্রবলেমগুলো অনেকটা পাজল সলভিংয়ের মতন। তুমি যদি এই যে কিছু ইনফরমেশন থাকে, প্রথম একটা প্যাসেজ থাকে, তার উপরে বেস করে কিছু প্রশ্ন থাকে, আমরা এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। তো মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আইবিএতে যারা চান্স পায় এরা মেজরিটি কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে তারা প্রস্তুতি নেওয়াটা শুরু করে। তোমরা দেখছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন বা যখন যে এরকম টাইপের প্রিপারেশনগুলো হয় তখন কিন্তু ইন্টারমিডিয়েটের যে কনসেপ্টগুলো থাকে সেগুলো কাজে লাগে, সেগুলা থেকে ভালো একটা প্রস্তুতি থাকতে হয়। কিন্তু আইবিএর প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। এখানে ইন্টারমিডিয়েটের কোনো কনসেপ্টই তোমার লাগবে না। শুধুমাত্র মানে তুমি যদি চাও যে ভাই সায়েন্স আর ভালো লাগতেছে না, আমি সায়েন্স থেকে বাইরে হতে চাই, কোন ভুলে সায়েন্সে ঢুকছিলাম, আমি আর সায়েন্স চাই না, তাদের জন্য বলবো যে তোমরা যদি সায়েন্স অ্যাভয়েড করতে চাও সেই ক্ষেত্রে আইবিএর প্রিপারেশনটা নিতে পারো। সো আইবিএর মধ্যেও যে একেবারে সায়েন্স নাই তা না, সায়েন্স আছে, কিন্তু এগুলো ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই লেভেলের না। তো আরও কোন দিক থেকে ডিফারেন্ট সেগুলা মুয়াজ, ওমর ওরা অ্যাড করবে। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি এখন আইবি এর ম্যাথ পার্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের আইবিএতে যে প্রশ্নগুলো আসে, ধরো ওই একটা প্রশ্নে আমি এখন তোমরা যারা আছো আমি তোমাদের একজনকে একটা ম্যাথ কোশ্চেন দিলাম। ম্যাথ কোশ্চেনের টোটাল ম্যাথ হলো গিয়ে 25টা। আমি তোমাদেরকে টাইম দিলাম হলো 2 আওয়ার। 2 আওয়ার টাইম দিলাম আর আমি তোমাদেরকে সাথে ক্যালকুলেটর দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই 25-25 পাবা, তোমরা প্রত্যেকেই 25-25 পাবা। কারণ আমাদের আইবিএতে যেই সব ম্যাথ আসে প্রত্যেকটা টপিক আমরা ক্লাস 8, 9, 10-এ পড়ছি, জাস্ট ওইগুলা থেকে একটু অ্যাডভান্স লেভেলে জিনিস আছে। আর যেই প্রশ্নটা হয় ইংলিশে, এই কারণে অনেক স্টুডেন্টরা হলো গিয়ে ঘাবড়ায় যায়, অনেক স্টুডেন্টরা আইবিএ ম্যাথ নিয়ে হলো গিয়ে ভয় পায়, ঠিক আছে। সো এখন আমাদের আইবিএ পরীক্ষায় আমরা যদি ভালো করতে চাই, মানে আমাদের 1 নাম্বার যে স্কিলটা দরকার সেটা হলো অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে কি, আমার কি পরিমাণ দক্ষতা আছে, এই জিনিসটার জন্য আমার হলো গিয়ে ম্যাথে কি টপিক আমরা পড়তেছি ওই টপিকগুলার একদম হলো গিয়ে বেসিক থেকে আরম্ভ করে কি হচ্ছে না হচ্ছে, একটা লাইনের পর যে আমি আরেকটা লাইন আসতেছি, আমি একটা ইকুয়েশন লিখতেছি, একটা ইকুয়েশনের এক লাইন থেকে আরেক লাইনে আমি আসলাম কিভাবে, ওই জিনিসগুলো আমাকে খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে হয়। অ্যান্ড ওই জিনিসগুলোই আমি যখন ক্লাস নেবো ম্যাথে, আমি ক্লাস নেবো, মাসরু ভাই ক্লাস নেবেন, ওমর ক্লাস নেবে, জয়নাল ভাই ক্লাস নেবে, এই জিনিসগুলো নিয়ে আমরা তোমাদের সাথে মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে তোমাদের কিভাবে একদম হলো গিয়ে বেসিকটা ক্লিয়ার। ওইটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় বেসিকটা, তাহলে দেখবা তোমরা ধরো আইবিএতে আমাদের আইবিএর যেই ম্যাথ পার্টটা ওটাতে ধরো তোমরা যদি 25-এর মধ্যে 16, 17, 18 পাও, তোমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট মানে এক্সপেক্ট করতে পারো। নেক্সট পার্ট শুরু করবে ওমর। আচ্ছা, সো মুয়াজ এখানে যেটা বললো অ্যাপটিটিউড, রাইট? অ্যাপটিটিউড হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি টু লার্ন সামথিং। তুমি হচ্ছে ন্যাচারালি কি লার্ন করতে পারো সেই স্কিলটা চেক করা হয় আইবিএ, যেখানে নলেজকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। অনেকেই দেখলাম আজ করতেছো ভাইয়া ইংলিশে কি হয়,
ইংলিশে কি আমার তো মুখস্থ লাগে, ইংলিশে অনেক অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হয়। আচ্ছা আর কি মুখস্থ করতে হয়? আর কিচ্ছু না, ইডিয়ম ফ্রেজ প্রিপোজিশন এগুলো অতটা আসে না আইবিএতে। আচ্ছা ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না, ভোকাবুলারি তুমি নিজে বলো, তুমি বাংলা কি কখনো মুখস্থ করেছো যে এটার মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় মানে এটা তুমি ইউজ করছো তোমার লাইফে, অ্যান্ড পরবর্তী তুমি বুঝতে পারছো যে আচ্ছা এই ওয়ার্ডটা এই কনটেক্সটে ইউজ করতে হয়। আইবিএ কখনো তোমাকে একটা শব্দ দিয়ে বলবে না যে বলো তো এই শব্দটার মিনিং কি। আইবিএ তোমাকে একটা সেন্টেন্স কমপ্লিশন দিবে, আইবিএ তোমাকে একটা কিছু লিখে দিবে অ্যান্ড মাঝখানে একটা গ্যাপ রেখে দিবে, রাইট? তুমি এই গ্যাপে কোন শব্দটা বসাবা এইটা ওরা জানতে চায়। এখন এই শব্দটা জানার জন্য একটু ভাবো, বাংলাতে যদি আমাদের একটা শূন্যস্থান পূরণ করতে একটা শব্দ বসাতে বলে, তুমি অবশ্যই কনটেক্সটটা বুঝে যাবে, কারণ তুমি বাংলাকে নিজের ভাষা হিসেবে ট্রিট করতেছো। বাট ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করো, যেখানে প্রবলেমটা হয়। ইংলিশকে তুমি যদি জাস্ট বুঝে, যাদের রিডিং হ্যাবিট ভালো, ও অটোমেটিক্যালি অপশনগুলো দেখে বলবে যে ভাইয়া এ বি সি ডি, এই চারটার মধ্যে শিওরলি এ হবে না, শিওরলি সি হবে না, শিওরলি বি হবে না, কারণ এগুলো বসানোর পরে আমার কনটেক্সটটা ওই মিনিংয়ে দাঁড় হয় না যেটা এখানে বলতে চাচ্ছে। সো অটোমেটিক্যালি তুমি আনসার ডি পিক করবা। সো এখানে ভোকাবুলারি গদ বাঁধা, আমি এমন একজনকে চিনি যে হচ্ছে 5,000 ওয়ার্ড মুখস্থ করে, বাট আলটিমেটলি আইবিএতে চান্স পায়নি। এবং আমার একটা ইনস্ট্রাক্টর ছিল, সে 250টা ওয়ার্ড পড়ে, সে আইবিএতে চান্স পায়। সে কিন্তু 250টা ওয়ার্ড পারে না, সে হচ্ছে ইংলিশের রিডিং হ্যাবিটটা তার ভালো ছিল, অ্যান্ড এই জন্য তার অতটা প্যারা হয়নি। এখন ভাই রিডিং হ্যাবিট আমি কীভাবে ভালো করতে পারি? আমি রিডিং হ্যাবিটটা ভালো করতে পারি জাস্ট 2 থেকে 3 মাস ডেইলি 2 থেকে 3টা আর্টিকেল পড়ে। ভোকাবুলারি ধরে ধরে মুখস্থ করার থেকে বেটার না? তুমি যদি পড়ে পড়ে, আমি এই শব্দটার মানে জানি না, আমি একটু খাতায় নোট ডাউন করে রাখতেছি, তাহলে শব্দটার মিনিং কী সেটা আমি শিখে ফেলবো, কারণ আমি শব্দটা কনটেক্সট থেকে জানতে পারছি। দ্যাটস ইট। সো লিস্ট ধরে ভাই আমি 1000টা ওয়ার্ড পড়ে ফেলছি, বাট মিনিং জানি, বাট কখন ইউজ করতে তা জানি না। সো এই জন্য একটা ভালো বই আছে ওয়ার্ড স্মার্ট। ওয়ার্ড স্মার্টে খুব সুন্দর করে কনটেক্সট বলে দেয়, তুমি কনটেক্সট যখন বুঝে ফেলবা, তাহলে তোমার জন্য শব্দটা মনে রাখতে হয় না, তুমি আলটিমেটলি বুঝে ফেলবা যে এইটা হচ্ছে এখানে ইউজ করা যায়, এইটা এখানে ইউজ করা যায় না। দ্যাটস ইট। আচ্ছা অ্যানালিটিক্যাল নিয়ে হ্যাঁ, তোমরা দেখছো যে আসলে মূল কাহিনী কিন্তু হয় টাইম ম্যানেজমেন্টে। মোটামুটি নলেজের যে পার্টটুকু থাকে এটা আসলে সবার থাকে। আমরা যদি এটা বলি যে ওই যে ক্লাস 8-9-এর যে ম্যাথ প্রবলেমগুলো আছে, এই ম্যাথ প্রবলেমগুলো কিন্তু সবাই পারবা। ওমর যেটা বললো যে আমাদের ধরো 2 ঘন্টা যদি সময় দেয়, সাথে ক্যালকুলেটর দেয়, সায়েন্সের পোলাপান এই টাইপের ম্যাথ পারবে না, এটা সম্ভবই না। ম্যাথ সবাই পারবে, কিন্তু চ্যালেঞ্জটা হবে ওই সময়ের মধ্যে সঠিকভাবে দাগায় আসা। অ্যানালিটিক্যালের পার্টেও একদম সেম, মানে ওই টাইম ম্যানেজমেন্টটা যারা ঠিকঠাক মতো করতে পারবে তাদের আসলে আর কোনো প্যারা হবে না। তো আমাদের অ্যানালিটিক্যালের মধ্যে আসলে কী কী টাইপের জিনিসপত্র থাকে? এখানে থাকে পাজেল টাইপের প্রবলেমগুলো, যে ধরো পার্সন এ পার্সন বি এর পিছনে বসা আছে, 6 জন মানুষ আছে, তো তাহলে প্রথমে অনেকগুলা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে তোমাকে বলতে হবে যে পার্সন সি কত নাম্বার পজিশনে বসে আছে। হ্যাঁ, তো বেশ মজার প্রবলেমগুলা। তুমি যদি মানে ওই যে গেমস টাইপের জিনিসগুলো যদি খেলে থাকো, এই প্রবলেমগুলো তোমার কাছে অনেক মজা লাগবে। আর অনেকে প্যারা খায় যাদের ইংলিশে একটু দুর্বলতা থাকে, দেখা যায় ওই ইংলিশে অত বেশি মানে প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় দেখা যায় ভাষা বুঝতে সমস্যা হয়, বা কি বুঝাইছে এটা অনেক সময় বোঝে না, সেই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া আসলে মানে অ্যানালিটিক্যাল বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, সবগুলাই আসলে পারার মতনই সব কিছু, এবং সময়ের মধ্যে করার জন্য আসলে প্রচুর প্র্যাকটিস লাগে। প্র্যাকটিসটা যদি একটু টাইমলি রেগুলারিটি মেনটেন করে করা যায়, তাহলে আসলে আর কোনো সমস্যা হয় না। ওকে, আমরা পরেরটায় যাই, সাম মিথস অ্যাবাউট আইবিএ। তোমরা আসো। তো এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভাই আইবিএতে যারা চান্স পায় তারা কি শুধুমাত্র আইবিএর জন্য প্রিপারেশন নেয় কিনা। তারপরে আরেকটা গ্রুপ আছে যে ভাইয়া এখানে তো ইংলিশ অনেক বেশি লাগে, তাইলে কি ইংলিশ মিডিয়াম যেগুলো, ইংলিশ ভার্সন যেগুলো, তারাই কি বেশি চান্স পায় কিনা। সো উত্তর হচ্ছে আমরা এখানে যারা দাঁড়ায় আছি, ওমর কি ইংলিশ ভার্সনে ছিল? ওমর বাংলা ভার্সন, মুয়াজ বাংলা ভার্সন, আমিও বাংলা ভার্সন, জয়নাল ভাই বাংলা ভার্সনের। এবং আমরা এখানে বিবিএ যারা করছে ওরা ভালো আরও বলতে পারবে যে আসলে ইভেন মুয়াজ একটা চার্ট দেখাবে তোমাদেরকে যে কত পার্সেন্ট বাংলা ভার্সন থেকে, কত পার্সেন্ট ইংলিশ ভার্সন থেকে, কত পার্সেন্ট ইংলিশ মিডিয়াম থেকে চান্স পায়। আর আরেকটা হচ্ছে যে সিমালটেনিয়াস প্রিপারেশন ভাই যদি নিতে চাই, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি আইবিএর জন্য প্রিপারেশন নিতে চাই, ভার্সিটির পাশাপাশি নিতে চাই, বা মেডিকেলের পাশাপাশি নিতে চাই, তাহলে আসলে কিভাবে পড়াশোনা করব। তোমাদের মুয়াজ ভাইয়া কিন্তু মেডিকেলের পাশাপাশি আইবিএতে প্রিপারেশন নিছিল। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের পাশাপাশি আইবিএর প্রিপারেশন নিছিল, এবং তাদের দুইটাতেই হয়েছিল। তো বিষয় হচ্ছে আমি তাদেরকে বলবো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসো তাদের জন্য কিন্তু ম্যাথ পার্টটুকু অলরেডি ডান। তারা অলরেডি ম্যাথের যে কনসেপ্টগুলো আছে এগুলো ইজিলি গ্র্যাব করতে পারবা। তোমাদের জাস্ট টাইমের মধ্যে প্রপারলি শেষ করার জন্য কিছু প্র্যাকটিস করা লাগবে। যাদের ইংলিশে ভালো দখল আছে, যারা মনে করো যে ভাই না ইংলিশ আমি
কনফিডেন্ট, আমি হয়তো একটু ঘষা মাজা লাগবে কিন্তু আমি মোটামুটি ইংলিশ দেখে আমার ভয় লাগে না, তারা এই 3-4 মাসে আমরা যেভাবে গাইড করব, আমরা যেভাবে করে তোমাদেরকে যা যা পড়তে বলবো, এগুলা যদি ডেইলি এভারেজে 2 থেকে 2.5 ঘন্টা যদি সেলফ স্টাডি করতে পারো রেগুলার বেসিসে, তাহলে তোমার আইবিএর জন্য স্পেশাল আর কিছুই লাগবে না। আমাদের রেগুলার ক্লাসগুলো করবে এবং পাশাপাশি 2 থেকে 2.5 ঘন্টা সেলফ স্টাডিটা মাস্ট, ওটা প্র্যাকটিসের জন্য, তোমার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এইটুকু তোমার লাগবেই। আর অ্যানালিটিক্যালের পার্ট যেটা, যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদের জন্য অ্যানালিটিক্যালের পার্ট আসলে অনেক সোজা। এখন আমি এতক্ষণ সায়েন্সদের কথা বলতেছি, তাহলে কমার্সের যারা আছে বা আর্টসের যারা আছে তাদের জন্য কি হবে? সো কমার্স থেকে কিন্তু এই যে ওমর ভাইয়া কমার্স থেকে কিন্তু আইবিএতে চান্স পাইছে। সো ওমর, যদি তোমার কথা বলো। আচ্ছা, সো একটা মিসকনসেপশন থাকে যে হচ্ছে গিয়ে কমার্স থেকে আইবিএতে চান্স পাওয়া যায় না, আইবিএতে চান্স পেতে হলে তোমাকে ডেফিনেটলি ইংলিশ মিডিয়ামের হতেই হবে, এছাড়া তুমি চান্স পেতে পারবে না, যেটা ট্রু না, কারণ আইবিএতে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। আইবিএতে সমস্ত ব্যাকগ্রাউন্ডে সবাই পরীক্ষা দিতে পারে। এখন যেটা কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া ইংলিশে আমি ভালো না, এটা কি তোমার সামহাও কমার্স কোনো একটা গ্রুপের সাথে কানেক্টেড? মোটেও না। ইংলিশ একটা ভাষা যেটা তুমি নিজে ছোটোবেলা থেকে ইউজ করে আসছো, দ্যাটস ইট। এখন সায়েন্সের 99% মানুষ বা আইবিএতে 95%+ মানুষ চান্স পাচ্ছে, ওরা কি ইংলিশে তোমার থেকে বেশি পড়ছে কোনো একটা সাবজেক্ট? মোটেও না। এটা ও নিজে থেকে দক্ষতা অর্জন করছে। সো ব্যাকগ্রাউন্ডটা অতটা ম্যাটার করে না এখানে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ডেফিনেটলি একটা এজ পায় যে ও হচ্ছে গিয়ে ইংলিশটাকে ভাষা হিসেবে ট্রিট করছে, ও ইংলিশটাকে ওয়ার্ড মিনিং জানে, ও গ্রামার দেখে বলতে পারে যে এটা ভুল এটা রাইট। সো ডেফিনেটলি এখন মনে হতে পারে ইংলিশে তাহলে কি ভাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আইবিএতে বেশি, এটাও ট্রু না। কারণ মুয়াজ একটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স কোর্সে একটা অ্যানালাইসিস করা হয়, সেখানে একটা দেখতে পারি আমরা যে আমাদের ইংলিশ মিডিয়াম থেকে কজন চান্স পায় মাত্র। হ্যাঁ, তো আমরা যদি আমাদের স্লাইডটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখো, এই যে গ্রাফটা, সেটা হলো গিয়ে আমাদের ব্যাচ বিবিএ 29-এর গ্রাফ। এইখানে দেখো, এই যে ব্লু পোর্শনটা হলো গিয়ে বাংলা মিডিয়াম। এইখান থেকে তোমরা দেখতে পারছো কিনা আমি জানি না, দেখো এখানে কিন্তু অলমোস্ট 50% স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে, অলমোস্ট 50% স্টুডেন্ট হলো গিয়ে বাংলা ভার্সন থেকে। তার মানে কি দেখো এই জিনিসটা আমিও যখন অ্যাডমিশন টেস্টের মধ্যে ছিলাম, আমিও যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কিন্তু মনে করো আমার যারা বড় ভাইরা আছে ওরাও কিন্তু আমাকে বলছিল যে তুই আইবিএতে আর চান্স পাবি না, তুই প্রিপারেশন নিস না আইবিএর, তুই আইবিএতে প্রিপারেশন নিলে তোর এইগুলো যাবে ওইগুলো যাবে, এইসব কথা আমি অনেক শুনছি। আমাকে বলছিল যে ইংলিশ মিডিয়াম না হলে আইবিএতে চান্স পাওয়া যায় না। বাট আইবিএতে আমার মানে পড়ার একটা খুব মানে অনেক আগে থেকে আইবিএর প্রতি একটা আগ্রহ ছিল। সো ওই জন্য আমি একই সাথে মেডিকেল আইবিএ দুইটাই প্রিপারেশন নিয়েছিলাম, অ্যান্ড আই গট ইন টু দ্য বোথ। সো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমার এই যে টোটাল গ্রাফটা, এটার মধ্যে মোট পার্টিসিপেন্ট ছিল 114 জন। এইখান থেকে আমি দেখছিলাম বাংলা ভার্সন থেকে আসছে 58 জন। আর এই যে পার্টটা আছে না, হলুদ পার্ট, এই পার্টটা হলো ইংলিশ ভার্সন। কিন্তু আমরা যেই বাংলা মিডিয়ামের যে বইগুলো পড়ি না, ওইগুলারই জাস্ট হলো গিয়ে ইংলিশে লেখা, ইংলিশ ভার্সন যেটা। আর এই যে ছোট্ট পার্টটা আছে না 7%, এটা হলো গিয়ে ইংলিশ মিডিয়াম। আমাদের ব্যাচে আমি যখন টোটাল ক্যালকুলেশনটা করছিলাম, এইখানে টোটাল মোট ইংলিশ মিডিয়াম 8 জন ছিল। 114 জনের মধ্যে ইংলিশ মিডিয়াম থেকে 8 জন ছিল, আর বাংলা ভার্সন থেকে ছিল আমার 58 জন। ঠিক আছে, তো এই দেখো এই জিনিসটা কিন্তু একদমই ভুল একটা কনসেপ্ট যে আমরা যদি ইংলিশ মিডিয়াম না হই তাহলে আমরা আইবিএতে চান্স পেতে পারবো না। সো আশা করি এটা বুঝতে পারছো যে মানে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমরা বাংলা ভার্সন, আমরা কি আসলে পারবো কিনা আইবিএতে পরীক্ষা দিতে বা চান্স পাইতে। বিষয়টা হচ্ছে যে এটা কোনো ব্যাপারই না। তুমি দেখো 50% কিন্তু বাংলা ভার্সনেরই আছে, আর এমবিএতে গেলে সেটা আরও বেশি হয়, মানে এমবিএর যেই ইয়াটা আছে। ওকে, সো আমরা তারপরে আর কোনো মিথ নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন স্টুডেন্ট লিখছে আমি মাথায় কি তেল ইউজ করি, আমার চুল এত ঘন। আমার চুল ভাই লাস্ট 3 মাস ধরে এত চুল পড়ছে, অর্ধেক চুল আমার হলো নাই হয়ে গেছে। আমি ভাবছিলাম চুল লম্বা করব, মোটামুটি লম্বা করছিলাম, তারপর শুরু হয়েছে আমার হলো চুল পড়া, চুল কাটছি আমি পরে। ওকে, সো আর কোনো মিথ আছে আইবিএ নিয়ে? হ্যাঁ, আর আরেকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই। আরেকটা বিষয় নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমাদের আইবিএতে পাসিং বার হলো গিয়ে 60%। এই জিনিসটা কিন্তু মানে পুরাপুরি ট্রু না। কারণ দেখো আমাদের আইবিএতে কি হয়, আইবিএতে আমরা ধরো 6000 জন পরীক্ষা দিলাম বা 5000 জন পরীক্ষা দিলাম, এইখান থেকে টপ 180 জনকে আমাদেরকে হলো গিয়ে ফার্স্টে আইবিএ সিলেক্ট করে ফার্স্ট রাউন্ডে। তো এখন তুমি ধরো, আমি ধরলাম আমাদের বছরই ম্যাথ প্রশ্নটা ছিল মোটামুটি ইজি, ইংলিশটা ছিল কঠিন। আমি বলি আমি ইংলিশে অ্যান্সার করছিলাম 25টার মধ্যে হলো গিয়ে 14টা। এখন দেখো তোমরা যদি 60% যদি ওই ক্যালকুলেশনটা আনো, তাহলে 25-এর 60% হয় কত? 25-এর 60% হয় 25, 25-এর 60% হয় 15। এখানে আমি 60% অ্যান্সারই করি নাই, বাট আমি আইবিএতে চান্স পাইছি। এটার কারণ কি? ধরো 1 বছর প্রশ্নটা হয়ে গেলে অনেক ডিফিকাল্ট,
অনেক ডিফিকাল্ট হয়ে গেলে কি 180 জন ওই 60% যে বারটা যদি অতিক্রম করতে না পারে তখন তারা অবশ্যই বারটাকে একটু নিচে নামাবে। আবার ধরো 1 বছর, ধরো সাপোজ হলো ম্যাথ পার্টটা হয়ে গেল অনেক ইজি, ঠিক আছে? তো এইখানে যদি আমি হলো গিয়ে 60% আনতে চাই, তাহলে আমি দেখতেছি যে 180 জনের জায়গায় 250 জন আমার আইসা পড়তেছে। 250 জনের মার্ক 60%-এর চেয়ে বেশি। ওই টাইমে কি করবে আইবিএ? কি 250 জনকে নিবে না? আর তখন আইবিএ কি করবে, যে এই পাসিং বারটা আরেকটু ইনক্রিজ করে দিবে। সাপোজ 60%-এর জায়গায় 65% করে দিল। ওই টাইমে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখন আমার টোটাল 180 জন আসতেছে। সো আমাদের যেই পাসিং বার 60%, এটা কখনোই ফিক্সড কোনো কিছু না। এটা হলো গিয়ে ডিপেন্ড করে আমার কোশ্চেনটা কীরকম ডিফিকাল্ট হইতেছে। যদি আমার এক বছরে একটা সেকশনের প্রশ্ন হয়ে যায় অনেক ডিফিকাল্ট, আমার পাসিং বারটা কমবে। আমার 1 বছরের প্রশ্ন যদি হয় অনেক সহজ, আমার পাসিং বারটা উপরে উঠবে। আচ্ছা, সো আমাদের বছর যেটা মোয়াজ মাত্র বললো, আমরা সেম ব্যাচেরই, যে ইংলিশ কোশ্চেনটা মোটামুটি ইজি আসে, ম্যাথ কোশ্চেনটাও মোটামুটি ইজি আসে, অ্যানালিটিক্যালে আমি কিন্তু বলছি ইংলিশ কোশ্চেনটা মোটামুটি ডিফিকাল্ট ছিল, আমার ডিফিকাল্ট লাগছিল। আমি ইংলিশ পারি না। ঠিক আছে, যাই হোক, মানে ওয়ার্ডস আসে। সো আচ্ছা, যাই হোক, অ্যানালিটিক্যাল পার্টটা মোটামুটি ডিফিকাল্ট, এটা তো এগ্রি। অ্যানালিটিক্যাল পাজল 2টা এত ডিফিকাল্ট পাজল আমি আজ পর্যন্ত দেখি না, এত কঠিন ছিল এটা। হ্যাঁ, আমার মনে হয় যে 120 জন আইবিএতে চান্স পেয়েছে, এখন আমার আইবিএতে যারা ফ্রেন্ড, আমি অনেকের সাথে আলাপ করছি, 120 জনের মধ্যে অনেকে ওইটা অ্যান্সার করতে পারে নাই। অনেক ডিফিকাল্ট একটা পাজল ছিল, বাট আরেকটা ছিল খুবই ইজি। যারা অ্যান্সার করেনি তারাই ভালো কাজ করছিল, কারণ ওই কোশ্চেনটা এতটাই ডিফিকাল্ট ছিল যে আমার মোটামুটি 12 থেকে 13 মিনিট লেগে গেছে জাস্ট এই পাজলটা কি বলতে চাচ্ছে এটা বুঝতে। আর আমি এখানে ভুলটা করে ফেলি, আমি এই জন্য অ্যানালিটিক্যালে বেশি সময় দিয়ে ফেলি। অ্যান্ড এই পাজলটা করার কারণে মোটামুটি আমার অ্যানালিটিক্যাল পাসিং বার থেকে অনেক বেশি উপরে চলে যাই। কিন্তু আমার ইংলিশ এবং ম্যাথে আমি মোটামুটি যে ওই যে মাত্র বললো 60%, আমিও অত বেশি অ্যান্সার করতে পারিনি, আমি অত বেশি মার্কস পাইনি। অ্যান্ড তখন আই রিচড মাই ইনস্ট্রাক্টর যে ভাইয়া, আমি তো এরকম করে আসছি, আমার তো মনে হয় না 60% থাকবে, আপনারা তো বলতে 60% পাসিং বার, আমি কি তাহলে চান্স পাবো? তখন সে আমাকে বলে, ওমর, এগুলো আমরা এমনিই বলতাম, 60% পাসিং বার আইবিএর ইতিহাসে কখনো হয়নি। ইয়েস, ইটস আ সেফ জোন, তুমি যদি 60% করে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল পেয়ে আসো, তুমি আইবিএ চান্স পেয়ে গেছো। তোমার ভাইবা নিয়ে অত প্যারা খাইতে হবে না। রিটেনের ইম্পর্টেন্স অনেক বেশি, ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড। রিটেনের একটা পাসিং বার থাকে, সেটা হচ্ছে 30-এর মধ্যে 18, 15, 16 এরকম মার্কস পেতে হবে, এটা প্লাস। সো ইয়েস, ওইটা পাওয়া সহজ, বাট পাসিং বার নিয়ে অতটা ভেবো না যে ভাই আমি 60% না পেয়ে অনেক ডিমোটিভেটেড ফিল করতে, যেটা আমি ফিল করছি। আর পরবর্তীতে ভাইয়া অ্যাশোর্ড মি যে না, এত লাগে না, এটা হচ্ছে জাস্ট একটা মিসকনসেপশন, অ্যান্ড এই কনসেপশনের জন্য মানে মন খারাপ করিস না, ইউড ইভেনচুয়ালি গেট ইট। অ্যান্ড আলটিমেটলি রেজাল্টের দিন আমি আমার নাম দেখতে পাই 60% অ্যান্সার না করেও, মুয়াজও না অ্যান্সার করেও। আচ্ছা, তো এখানে হ্যাঁ, ওমর যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে একটু আলোচনা করলো, আমিও আমার এক্সপিরিয়েন্স বলি। আমি ম্যাথ মোটামুটি ভালো পারতাম, আমি টোটাল 25টার মধ্যে 19টা ম্যাথ অ্যান্সার করছিলাম, আমার এত বেশি টাইমও লাগে নাই। বাট আমি ইংলিশটা আমি এত বেশি পারতাম না, এখনও পারি না। আমি ইংলিশ টোটাল অ্যান্সার করছি 14টা, আর অ্যানালিটিক্যাল আমি 12টার মতো অ্যান্সার করছিলাম। তখন আমার এক্সামের টাইম শেষ হলো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি তো গিয়ে ভাবতেছি যে আমার অলরেডি ইংলিশে আমি 60% অ্যান্সার করতে পারি নাই। ধরো আমি অ্যান্সারই করছি অনেক কম, এর মধ্যে তো 1-2টা ভুল তো যাবেই। তো এই সাইড থেকে তো আমার মার্ক আসবে অনেক কম। এখন আমি যদি ওই যে ডিফিকাল্ট পাজলটা অ্যানালিটিক্যালে ওইটাও যদি না অ্যান্সার করতে পারি, তাহলে আমার ইংলিশেও কম মার্ক হয়ে যাবে, অ্যানালিটিক্যালও মার্ক কম হয়ে যাবে, আমার ইভেনচুয়ালি কিন্তু যে চান্স ওইটা আসবে না। সো আমি দেখলাম আরও হলো গিয়ে ট্রাই করতেছিলাম, তারপর এক পর্যায়ে দেখলাম ইংলিশ আর একটাও অ্যান্সার করতে পারতেছি না। ওই টাইমে আমার ধরো টাইম ছিল কত, 12-13 মিনিটের মতো টাইম ছিল। তারপর আমি কি তখন ওই জায়গাতে ইনস্ট্যান্ট আমি ভাবছি, আমি যদি ওই যে ডিফিকাল্ট পাজলটা ওইটা অ্যান্সার করতে পারি, আমার আইবিএতে আসার একটা চান্স আছে। আর যদি না অ্যান্সার করতে পারি, আমি শেষ, ইংলিশও বাদ, অ্যানালিটিক্যালও বাদ। তো তারপর আমি ওই পাজলটা এক জায়গাতে বসে 3বার ট্রাই করছি, বিভিন্ন রকম অ্যাপ্রোচে, একবারও মিলে নাই। 3 রকম অ্যাপ্রোচে ট্রাই করছি, মিলে নাই। তারপর আমি দেখলাম ঘড়িতে টাইম আছে 8 মিনিট। ওই টাইমে আমার মাথায় আসলো যে এখানে আমি যদি টেবিল আঁকি তাহলে কি হয়। তারপর আমি আঁকলাম টেবিলটা, ওইটা আঁকতে আমার অনেক টাইম লাগছে, এত বেশি ইনফরমেশন ছিল, ওইটা আঁকতে আমার প্রায় 3-4 মিনিটের মতো লাগছে। দেন এক্সামের আর 3-4 মিনিট বাকি। সো আমি তারপর দেখলাম টেবিলটা আমি যখন আঁকছি, ওইখানে ওই পাজলে প্রায় 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর একবারে এসে পড়ছে। সো দেন আমি হলো গিয়ে টোটাল অ্যানালিটিক্যাল অ্যান্সার করছিলাম 18টা, অ্যান্ড দেন আই গট চান্স ইনটু আইবি। 18টা, আচ্ছা, যাই হোক। সো অনেকে একটা কোশ্চেন আস করেছে, ভাইয়া যে আইবি এর জন্য যে 6000 জন সিলেক্ট করা হয়, এটা কিভাবে করা হয়? ফার্স্ট অফ অল, 6000 জন সিলেক্ট করা হয় না, এটাও একটা মিথ। কোনো সিলেক্টই করা হয় না। তুমি যদি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো, তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবা। 6000 জন কি, আমাদের ব্যাচে পরীক্ষা দিয়েছিল 7400 প্লাস, 7400 প্লাস। আইবিএর ইতিহাসে হ্যাঁ, অ্যাপ্লাই করেছিল, পরীক্ষা তো সবাই দেয় না। সো অ্যাপ্লাই করেছিল আইবিএর ইতিহাসে সব থেকে বেশি, যেটা ছিল 7400 প্লাস। গত বছর ছিল প্রায় 6000-এর মতো, তার আগের বছর ছিল 5000-এর মতো। সো এটা ভ্যারি করে,
এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে যে ওই বছর কতজন পরীক্ষা দিতে চায়। মূলত সবার একটা মিসকনসেপশন থাকে যে আইবিএতে পরীক্ষা দিতে ভাই আমার ইংলিশ অনেক জোস হইতে হবে, ম্যাথমেটিক্যালি আমি অনেক অলিম্পিয়াড উইনার হইতে হবে আমার জন্য, এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আইকিউ অনেক ভালো হইতে হবে। অ্যাকচুয়ালি কিছুই ট্রু না, কারণ আমি চান্স পাইছি, সো আলটিমেটলি সবাই পারবে। মুয়াজ আর ওমর অনেক হাম্বল মানুষ, হ্যাঁ, ওরা ওরা খালি সারাক্ষণ বলতেছে আমি পারি না পারি না, হ্যাঁ তাও চান্স পেয়ে গেছি। আসলে ব্রিলিয়ান্ট যেগুলো থাকে হিপোক্রেট, হ্যাঁ এরা সারাক্ষণ এমনিই কথা বলে যে হ্যাঁ আরে আমি তো পড়াশোনা না করে চান্স পাইছি। যাই হোক, তো এসিএস কেন, এসিএস এর কোর্স তোমরা কেন তোমরা অলরেডি সবাই জানো, যারা ইঞ্জিনিয়ারিং করছো, মেডিকেল আসো বা একাডেমিক লাইফটা এসিএস এর সাথে পার করছো, এফআরবিতে ছিলা, তোমরা অলরেডি জানো যে এসিএস এর ক্লাসের কোয়ালিটি কেমন হয়, এবং একটা ধারণাই এরকম আছে যে অনলাইন মানেই হচ্ছে এসিএস আর বাকি আছে অফলাইন। সো অফলাইনের যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা অলরেডি জানো যে একাডেমিকে যখন পড়ে আসছো তখন নিজেরাই বুঝছো যে আসলে অফলাইনের ক্লাস আর অনলাইনের ক্লাসের মধ্যে পার্থক্য কী। যারা নিজেরা সিনসিয়ার থাকো অনলাইনে কিন্তু অনেক টাইম সেভ হয় এবং আসলে কম সময়ের মধ্যে অনেক বেশি আউটপুট নিয়ে আসা যায়। তোমার যাতায়াতের ঝামেলা থাকছে না, ক্লাসের মধ্যে ডিস্ট্রাকশন কম। তো সব কিছু মিলায়ে আসলে যখন অনলাইনে পড়াশোনা করছো এবং ওই ফোকাসড ওয়েতে আমরা যেভাবে করে গাইড করব সেভাবে করে যদি জাস্ট ফলো করে যেতে পারো ইনশাল্লাহ, তাহলে কিন্তু তোমার জন্য একটা বেস্ট রেজাল্ট আমরা ইনশাল্লাহ নিয়ে এসে দিতে পারবো। ঠিক যেমনটা এসিএস গত বছর ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, মেডিকেলে ছিল, ভার্সিটিতে ছিল এবং খুবই সাকসেসফুল রেজাল্ট নিয়ে স্টুডেন্টরা বের হতে পারছে, ঠিক একইভাবে আমরা এসিএসে এবার প্রথমবারের জন্য আইবিএ কোর্সটা শুরু করছি এবং আশা করছি যে তোমাদেরকে আমরা একটা বেস্ট রেজাল্ট নিয়ে এসে দিতে পারবো। ওকে, সো আমরা চলো এরপরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেখে নেই যে ম্যাথ কারা কারা ক্লাস নেবে, ফিজিক্স বলে ফেলতেছি, ম্যাথ কারা কারা ক্লাস নেবে, তারপরে অ্যানালিটিক্যাল কারা, ইংলিশ কারা ক্লাস নেবে। সো ম্যাথে আসি হচ্ছে আমি থাকবো এবং তোমাদের সবার প্রিয় মুয়াজ ভাই থাকবে। আমরা হচ্ছে ম্যাথের মধ্যে মুয়াজ আমরা কি কি পড়বো এখানে, কি আমরা সেই বহুপদী তারপরে ম্যাট্রিক্স নির্ণয় এগুলো করবো কিনা? আচ্ছা, সো এখন আমি যদি কয়েকটা চ্যাপ্টারের তোমাদেরকে নাম লিখে দেই তাহলে তোমরা জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবে। রুটিন দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে চলো আমরা এখন রুটিনটাতে যাই। রুটিনটা দেখলে তোমরা দেখবা যে আমরা আমাদের এসিএস আইবিএ কোর্সটাতে আমরা আগে আমাদের প্র্যাকটিস শিট একটু দেখাই ফেলি। আচ্ছা হ্যাঁ, তো দেখো এইটা হলো গিয়ে আমাদের এসিএস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল। এই জিনিসটার জন্য আমরা লাস্ট 3-4 মাস একদম দিনরাত কাজ করতেছি ভাই। সো দেখো এটা হলো গিয়ে আমাদের চ্যাপ্টার 1। এইখানে আমরা কি এই বইটা কি জন্য স্পেশাল আমি এখন তোমাদেরকে একটু ডিটেইলে আলোচনা করব। দেখো এইটা হলো আমাদের চ্যাপ্টার 1, যেটা চ্যাপ্টার 1টা আমি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক কি 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 টাইপের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা 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 সাব টপিকের মধ্যে হলো গিয়ে ডিভাইড করছি। দেখো 1 নাম্বার চ্যাপ্টারের ফার্স্ট যে পার্টটা সেটার নাম হলো অড ইভেন। তোমরা যদি উপরে দেখো, এই যে দেখো এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টসটা আছে। দেখো এটা হলো চ্যাপ্টার 1, এটা কিন্তু নট দ্য ফুল বুক, এটা জাস্ট চ্যাপ্টার 1। 1 নম্বরে হলো অড ইভেন্ট, ট্রুথ কন্ডিশন, এগুলো। সো এখন দেখো আমি যদি তোমাদের একটু অড ইভেন্টটা নিয়ে আলোচনা করছি, দেখো এইখানে আমার হলো গিয়ে বেসিক আলোচনা। তোমাদের অড ইভেন্টের ম্যাথ অ্যান্সার করার জন্য কি কি ধরনের বেসিক হলো গিয়ে জানতে হবে, এইখানে তার A to Z আমাদের হলো গিয়ে এইখানে সব ডিসকাস করা আছে, একদম টেবিল চার্ট সহ সব কিছু ডিসকাস করা আছে। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা এইখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে, এই যে দেখো এই অংশটা যে আমরা পড়লাম, এইখান থেকে দেখো আমাদের একদম প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে, আইবিএ বিবিএ এত, বিবিএ এত, আইবিএ এমবিএ এত, একদম দেখো টোটাল এরকম 11টা প্রশ্ন আমাদের আসছে, ঠিক আছে। দেখো ইনক্লুডিং বিওপি। এরপর আমরা কি করছি, দেখো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারের এই অংশ থেকে আইবিএ বা বিওপিতে বিগত বছরগুলোতে আসছে। এরপরে আমরা দিয়ে দিছি এখানে অ্যান্সার কি, নেক্সট পেজে হলো গিয়ে পাস পেপারে কি যে প্রশ্নগুলো ওইগুলোর এক্সপ্লেনেশন। দেখো আমাদের এক্সপ্লেনেশনটার পিছনে আমরা অনেক এফোর্ট দিছি এক্সপ্লেনেশনটার পিছনে। আই এক্সপেক্ট তোমরা যদি জাস্ট এই এক্সপ্লেনেশনগুলো দেখো, এটা তোমাদের জন্য মোর দেন এনাফ হবে। দেখো আমাদের এক্সপ্লেনেশনগুলো অনেক হলো গিয়ে বিস্তারিতভাবে আমাদের এক্সপ্লেনেশনগুলো আলোচনা করা আছে। ওকে, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্টে কি পড়লাম, আমি ফার্স্টে হলো গিয়ে বেসিক পড়লাম, দেন আমি এই চ্যাপ্টারের এই অংশ থেকে আইবিএতে কি কি প্রশ্ন আসছে ওইটা দেখলাম, বাট দ্যাটস নট এনাফ। এরপরে আমি কি করবো, এরপরে আমি হলো গিয়ে প্র্যাকটিস করবো আর এই চ্যাপ্টার থেকে। এই যে দেখো এক্সপ্লেনেশনগুলো দেখছো, অনেক বিস্তারিত এক্সপ্লেনেশন। হ্যাঁ, এইখানে দেখো এখানে আমার হলো গিয়ে প্র্যাকটিস কোশ্চেন। আমি কিন্তু এখনো ওই যে 1 নাম্বার টপিক অড ইভেনে আছি, ঠিক আছে। দেখো এখন আমাদের এইগুলো হলো আমি গিয়ে যদি প্র্যাকটিস করি, দেখো মোটামুটি অনেকগুলো প্রশ্ন আছে। তাহলে আই হোপ, আই এক্সপেক্ট, আই বিলিভ তোমাদের আইবিএর যে ম্যাথের জন্য আর কোনো কিছুই লাগবে না। তো দেখো এটা হলো গিয়ে প্র্যাকটিস কোশ্চেন। দেন এরপরে দেখো এরপরে হলো গিয়ে ট্রুথ কন্ডিশন, এটা আরেকটা টপিক।
এইখান থেকেও ফার্স্টে বেসিক আলোচনা আমি করলাম, দেন এইখান থেকে হলো গিয়ে বিগত বছরের যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এক্সপ্লেনেশন দিলাম। এরপর দেখো এইখান থেকেও আমরা হলো গিয়ে প্র্যাকটিস প্রবলেমগুলো আলোচনা করলাম। এই দেখো প্র্যাকটিস প্রবলেম। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এরকমভাবে বিস্তারিতভাবে আলোচনা করে একটা পিডিএফ বানাইছি, যেই পিডিএফটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে হলো গিয়ে দিয়ে দিব। ওকে ওকে, তো আমি হচ্ছে তোমাদেরকে একটু যদি মাইক অন করা আছে নাকি ভাই দেখুন তো। ও হ্যাঁ, আমি যদি একটু তোমাদেরকে রুটিনটা দেখাই। দেখো আমাদের রুটিনে এমনিতে আমাদের টপিকগুলা কি কি ছিল, টপিকগুলা যদি একটু মুয়াজ এসে আলোচনা করো। নাম্বার থিওরি ক্লাস 1 2 3 আমরা একদম হলো গিয়ে এই যে দেখো এটা হলো আমাদের 1 নাম্বার উইক। আমাদের ক্লাস স্টার্ট হবে 14 সেপ্টেম্বর থেকে। 1 নাম্বার উইকের মধ্যে 3টা ক্লাস আছে ম্যাথের। 3টা ক্লাস মিলে আমি তোমাদের 1 নাম্বার যে চ্যাপ্টারটা ওইটা পড়াবো। ওই চ্যাপ্টারটার মধ্যে আমরা যত ধরনের বেসিক আলোচনা, ম্যাথের যত প্রকারের বেসিক নলেজ হতে পারে, যত প্রকারের শর্টকাট ক্যালকুলেশন হতে পারে, এই সব কিছু আমি এই যে 1 নাম্বার উইকটার মধ্যে আলোচনা করব। এই জিনিসগুলো যদি তোমরা ভালো মতো বুঝো, তাহলে এরপরের উইকগুলোতে কিন্তু তোমাদের জন্য ম্যাথগুলো করা আরও অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো দেখো 1 নাম্বার উইকে আমি আলোচনা করলাম হলো গিয়ে নাম্বার থিওরি নিয়ে। এরপরের উইকে তোমাদের সাথে ক্লাস নিবে হলো গিয়ে মাশরুর ভাই, উনি নিবে হলো গিয়ে ফ্র্যাকশন, অ্যাভারেজ আর এজ। এরপরের উইকে আমি আবার আসবো। এরপরের উইকে দেখো পার্সেন্টেজ 1 2 3 একটা চ্যাপ্টারের উপরে ক্লাস নিব হলো গিয়ে 3টা। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি যদি আমাকে বলো যে ভাই মানে আমার যে ফুল সিলেবাস আইবিএর, এই ফুল সিলেবাসে কোন চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো হলো গিয়ে পার্সেন্টেজ চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এইখানে আমরা এমন এমন জিনিস শিখি যেই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে তো হলো গিয়ে লাগে, এরপরে হলো গিয়ে প্রফিট লসেও লাগে, এরপরে হলো গিয়ে স্পিড ডিস্টেন্সে লাগে, এরপরে আমার জিওমেট্রিতে লাগে। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টার, এই যে দেখো এই উইকের ক্লাসগুলা আর এই উইকের ক্লাসগুলোর মধ্যে আমি যা শিখবো ওই জিনিসগুলো কিন্তু আমার মানে আমার ফুল আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রেই কাজে লাগবে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে আমাদের প্রফিট লস, ঠিক আছে, এরপরে আমাদের আছে ইন্টারেস্ট, তারপর আছে হলো গিয়ে ওয়ার্ক ডান প্রবলেমস, তারপর আছে হলো গিয়ে রেশিও। এখানে একটু বলে রাখি, এই ওয়ার্ক প্রবলেমস কিন্তু এই যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় করছো, জানো তো তল বরাবর লোক খেটে গেল কৃত কাজ কত, এরকম টাইপের কাজ নাকি? এগুলো কিন্তু যে এইখানে আমার হলো গিয়ে এতজন লোক কাজ করতেছে, তারপর 20 দিন পর হলো গিয়ে 10 জন লোক চলে গেল, ঠিক আছে, এই টাইপের যে ম্যাথগুলো আমরা যে অনেক আগে পড়ছিলাম 8 9 10 পড়ছিলাম। তারপর হলো গিয়ে রেশিও প্রপোর্শনের যে ম্যাথগুলো আমাদের, অনুপাত সমানুপাতের ম্যাথ, তারপর স্পিড ডিস্টেন্স টাইম। এই স্পিড ডিস্টেন্সের মধ্যে আবার কিন্তু ওই যে কি বলে এগুলাকে, নিউটনের সূত্র, এগুলা কিন্তু নাই। এইখানে হলো গিয়ে জাস্ট আমার 2টা ট্রেন যাচ্ছে, একটা লোক যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলা, গতিশক্তির ম্যাথগুলা। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের সাথে মোটামুটি অনেক কিছু আলাপ করলাম। একটা চ্যাপ্টারও কি তোমাদের কি মানে মনে করো এরকম আছে যে অনেক ডিফিকাল্ট বা যেগুলোতে আমার ইন্টারের উচ্চতর গণিতের যেই জ্ঞান ওইটা লাগে, একটাও নেই। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের ক্লাস 8 9 10 মধ্যেই ছিল। ঠিক আছে, সো এটাই হলো আমাদের আইবিএম ম্যাথের হলো কি ওভারঅল গাইডলাইনটা। আমরা এবার যদি ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন। তো একটা স্টুডেন্ট লিখছিল, আমি একবার বলছি আমি অ্যান্সার করছি 19টা, আর একবার বলছি আমি অ্যান্সার করছি 14টা। দেখে আমি টোটাল কয়টা অ্যান্সার করছি দেখা যায়। আমি এটা 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 অনেক স্টুডেন্টেরই প্রশ্ন থাকে। আমি টোটাল ম্যাথে অ্যান্সার করছি 19টা, ইংলিশে অ্যান্সার করছি টোটাল কতটা, 25টার মধ্যে? হ্যাঁ হ্যাঁ 25টার মধ্যে। আর ইংলিশও 25টার মধ্যে হলো গিয়ে মাত্র 14। আর অ্যানালিটিক্যাল আমি অ্যান্সার করছি হলো 18 20টার মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্টেরই প্রশ্ন থাকে, তো এই জিনিসটা আমি উত্তর দিয়ে দিলাম। অ্যানালিটিক্যালে ফাটাই ফেলছে, দেখছো? 2 নাম্বার পাজলটা পারছি। আচ্ছা, বইগুলা কিন্তু হার্ড কপি না, এগুলো জাস্ট আমাদের অনলাইন যে কোর্স আছে সেগুলোর সাথে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা। ওকে, সো এরপরে ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্টে আছি আমি আর ওমর। সো আমরা হচ্ছে মানে নর্মালি ওমর কিছুক্ষণ আগেই বললো ভোকাবুলারি নিয়ে, যে কিভাবে মানে ভোকাবুলারিটা ইম্প্যাক্ট পড়ে বা কিভাবে ভোকাবুলারিটা পড়তে হয়। সো আমরা হচ্ছে ইংলিশ লেকচারটাকে ওইভাবে সাজাইছি যাতে করে হচ্ছে তোমরা জাস্ট নট অনলি যে শুধু গ্রামার পড়তেছো বা কমিউনিকেটিভ ইংলিশ আমরা যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি সেই জিনিসগুলা, ওইভাবে না, আমরা এমনভাবে সাজাইছি যাতে করে হচ্ছে তোমরা যাতে হচ্ছে একদম জিরো থেকে, যদি তুমি হচ্ছে একদম জিরো থেকে তোমার প্রিপারেশনটা স্টার্ট করো, তাহলে যাতে করে হচ্ছে তুমি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারো এবং তুমি আইবি এর ইংলিশ কোশ্চেনটা যাতে ক্র্যাক করতে পারো, সেটা হচ্ছে বিষয়। আর ওমর? আচ্ছা, সো আমি মোটামুটি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে ইংলিশ নিয়ে একটু প্যারা খেতাম,
এবং যখন আমি আলটিমেটলি টিচার হয়ে যাই তখনও দেখলাম স্টুডেন্টরা প্যারাটা খাচ্ছে ইংলিশ নিয়ে, যে হ্যাঁ ইংলিশে তো ভাইয়া আমি অলওয়েজ ক্লিফস টোয়েফেল বইটা পড়ে আসছি, ক্লিফস টোয়েফেলের ছোট্ট ছোট্ট এক্সাম্পল পড়ে আসছি, অ্যান্ড আইবিএতে গিয়ে যখন আমি দেখতেছি যে এত কঠিন কঠিন সেন্টেন্স কমপ্লিশন, এত কঠিন কঠিন সেন্টেন্স কারেকশন, তখন আমি কি করব? সো এইটা রিলেট করতে একটু প্যারা খায়, এটা আমার নিজেরও আমি গত কয়েক বছর ধরে পড়িয়ে আসছি, আমি নিজে ফিল করতাম যে স্টুডেন্টের এই প্যারাটা, অ্যান্ড সেই জন্য আমি পার্সোনালি মাসরুর ভাইয়াকে আস্ক করি, ভাই আমি কি ইংলিশ ইংলিশ ম্যাটেরিয়াল বানানোর সময় আমি অনেকজন আইবিএ জুনিয়রদের দিয়ে নিজে প্রুফ টুট করে এটা বানিয়েছি, সো তখন আমি আসলে ফ্রিডমে পাবো কি না যেখানে হচ্ছে কি আমি নিজের মতো করে ম্যাটেরিয়ালগুলো বানাতে পারবো। সো পরবর্তীতে ওয়েন আই গট দ্য অ্যাপ্রুভাল আমি 30টা লেকচার শিট বানানোর করি, আমি যেটা দেখাচ্ছি না তোমাদের, বাট এখানে শুধুমাত্র ওই যে ক্লিফস টোফেলের যে গ্রামার এগুলো আমি কভার করিনি, ডেফিনেটলি সেগুলো কভার করছি, বাট তার সাথে সাথে তোমাদের জিম্যাট নিয়ে অনেকে প্যারা করে, ভাই আমি জিম্যাট তো সলভ করতে পারি না, ক্লিফস টোফেল পড়ে গেছি, এরপর জিম্যাট পারতেছি না, সেই জন্য ডেডিকেটেড সেন্টেন্স কারেকশনের জন্য 5টা ক্লাস, যেই 5টা ক্লাসে তোমরা অ্যাডভান্স টু একদম বেসিক টু অ্যাডভান্স এগুলো করলে আই এম প্রিটি শিওর যে তুমি অ্যাটলিস্ট আইবিএর নতুন কোশ্চেনে প্যারা খাবা না, এটা আমি কনফিডেন্ট। আচ্ছা ভাই ভোক্যাবুলারি নিয়ে বলেন, সো ভোক্যাব নিয়ে লাইক অলরেডি রুটিন দেখে ফেলছো, ভোক্যাব নিয়ে ক্লাস হবে 3টা, তারপর সেন্টেন্স কমপ্লিশন নিয়ে ক্লাস হবে 5টা, অ্যানালজি নিয়ে ক্লাস হবে, সো এতগুলো ক্লাস করার পরে আই হোপ যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার পরবর্তীতে তুমি অনেকগুলো ভোক্যাব শিখবে। আমি এমন না যে বলবো এই ওয়ার্ডটা হবে না, আমি এই ওয়ার্ডটার মিনিং বলবো, এই ওয়ার্ডটা কোথায় ইউজ করা সেগুলো বলে দিব, প্রত্যেকটা অপশন কেন হবে না সেগুলো বলে দিব। সো আলটিমেটলি ইংলিশ নিয়ে আমি নিজের মতো করে এখানে ফ্রিডম নিয়ে শিটগুলো করছি উইথ দ্য হেল্প অফ ডেফিনেটলি সাম অফ দ্য আইবিআইটস, অ্যান্ড পরবর্তীতে আই এম ভেরি কনফিডেন্ট যে এই 30টা ক্লাস করার পরে ইংলিশে অ্যাটলিস্ট যারা বেসিকে আসো প্যারা খাচ্ছ, এই প্যারাটা আই হোপ খাবা না। ইয়া দেয়ার্স দ্যাট। আর হচ্ছে গিয়ে ওই যে লেকচার শিট যেগুলো বললাম যে প্রথম 10 থেকে 12টা গ্রামার নির্ভর যে ক্লাসগুলো, সেখানে আমি হচ্ছে প্রত্যেকটা টপিকের পাশাপাশি মোয়াজ যেভাবে বললো যে তোমরা অড নাম্বার ইভেন নাম্বার পার্সেন্টেজ করার পরবর্তীতে হচ্ছে গিয়ে পাস্ট পেপার পাচ্ছ, প্র্যাকটিস কোশ্চেন পাচ্ছ, এই প্র্যাকটিস কোশ্চেনগুলোর আমি হচ্ছে গিয়ে অ্যাডভান্স রাখার ট্রাই করছি, একদম বেসিক টু অ্যাডভান্স, যাতে পরবর্তীতে ওই টপিকটা থেকে আর প্যারা খাওয়ার মতো কোশ্চেন তুমি না ফেস করো পরে গিয়ে। অলরাইট, নাও উই সি অ্যানালাইটিক্যাল নিয়ে ক্লাসগুলো নিয়ে থাকবো আমি আর মোয়াজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের একটু অনেকে আস্ক করতেছিল যে ভাইয়া মানে দিস ইজ আ বিবিএ ক্লাস, বিবিএ একটা কোর্স, মোস্ট অফ দ্য ক্লাসেস হচ্ছে গিয়ে আমি এবং মোয়াজ কভার করে থাকবো, ডেফিনেটলি মাসুর ভাইয়া জয়নাল ভাই আমাদের গাইড করে থাকবেন, তারা তোমাদেরকে ডেফিনেটলি অনেক কিছুই কভার করে থাকবে, বাট অ্যারাউন্ড 80% to 90% ক্লাস আমরাই নিয়ে থাকবো। অলরাইট, সো অনেকেই বলতেছিল যে বিবিএ কোর্স নিয়ে হচ্ছে গিয়ে যে ভাইয়া বিবিএ কোর্সে হচ্ছে গিয়ে এমবিএ ইনস্ট্রাক্টর ডেফিনেটলি দে হ্যাভ অলরেডি গটেন ইন সেম প্রসিডিতে যায়, সো ইটস নট এনিথিং যে বিবিএ এমবিএ, বাট হ্যাঁ তোমাদের ডিমান্ড অনুযায়ী বিবিএ কোর্সে মোস্ট অফ দ্য ক্লাসেস আমি আর মোয়াজ কন্ডাক্ট করবো, আমাদের উপর একটু প্যারা যাবে, বাট আই হোপ দে উইল বি গাইডিং আস থ্রু। And all right, analytical নিয়ে ওকে, তো আমরা চলো হলো গিয়ে ফার্স্টে দেখি আমাদের অ্যানালিটিক্যাল পার্টে কি কি জিনিস আসে। আমাদের কিন্তু অলরেডি হলো গিয়ে মাসরুর ভাই অ্যানালিটিক্যাল পাজল নিয়ে আলোচনা করছে, এর বাইরে আমাদের আসে হলো গিয়ে ডেটা সাফিসিয়েন্সি। আমি এটার তোমাদেরকে একটা খুবই সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ডেটা সাফিসিয়েন্সির মধ্যে যে প্রশ্নটা, এটা কিরকম প্রশ্ন আছে দেখো, আমি তোমাকে বললাম জাস্ট আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম, a plus b is equal to 8, এটা দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। দেখো তো, ইজ দ্য ইনফরমেশন এনাফ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি? দেখো আমার কাছে জাস্ট একটা লাইন আছে, এ প্লাস বি, এইটা দিয়ে কি আমি এ এর মান কত বি এর মান কত আনতে পারবো? আমি কিন্তু আনতে পারবো না। আমাকে হলো গিয়ে ডেটা সাফিসিয়েন্সি যে প্রশ্নগুলো এটাই অ্যাস্ক করে যে আমার কাছে যেই ইনফরমেশনগুলো আছে দেওয়া, ওইটা দিয়ে কি আমি এ আর বি এর ভ্যালু আনতে পারবো নাকি আনতে পারবো না। আমাকে কিন্তু এটা জিজ্ঞেস করবে না এ এর মান কত বি এর মান কত, আমাকে জিজ্ঞেস করবে এই যে ইনফরমেশনটা আমাকে দেওয়া, ওইটা দিয়ে আমি এ এর মান আনতে পারবো কিনা, বি এর মান আনতে পারবো কিনা। এখন দেখো, এটার সাথে যদি আমি আরেকটা ইকুয়েশন দিয়ে দিই, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাপোজ 2, দেখো এই যে ইনফরমেশনটা আছে, এখন দেখো এই দুইটা ইনফরমেশন ইউজ করে কিন্তু আমি এ আর বি এর মান কত এই দুইটা আনতে পারবো। ঠিক আছে, সো আমি খুবই বেসিক একটা এক্সাম্পল দিলাম, বাট আমাদের যেই হলো গিয়ে ডেটা সায়েন্স যে প্র্যাকটিস প্রবলেমগুলো, এগুলো হলো গিয়ে মোরলেস এরকমই, মানে অনেক ডিফিকাল্ট জিনিসও আসবে সামনে, বাট আমরা তো আছি, আমরা তোমাদের সাথে ডিফিকাল্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এরপরে আসে ক্রিটিক্যাল রিজনিং, এটা নিয়ে তোমার সাথে আলাপ করবে আমার ভাই। ক্রিটিক্যাল রিজনিং অলরেডি তোমরা ফেস করছো পটেনশিয়াল আইবিএ এক্সামে, দেখতে পারছো ক্রিটিক্যাল রিজনিং অতটা কঠিন না, নাম শুনে যেমন মনে হয় যে ক্রিটিক্যাল রিজনিং মনে হয় কতই না ক্রিটিক্যাল, আসলে একদমই ক্রিটিক্যাল না। এখানে এখন আজ করে যেমন মুয়াজ যে ধরনের কালারটা পরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো লেটস সে আমি বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে শুধু all the Juventus player were black and white, and পরবর্তীতে আমি আজ করলাম মুয়াজ কি ইউভেন্টাসের ফুটবল প্লেয়ার, রাইট?
এটা মোটেও অ্যান্সার হবে না, কারণ হচ্ছে গিয়ে অল দিয়ে আমি শুধুমাত্র ইউভেন্টাস প্লেয়ারের মধ্যেই আছি, বাট যদি আমি বলি অনলি ইউভেন্টাস ফুটবল প্লেয়ার্স ওয়্যার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, পরবর্তীতে আসলাম মুয়াজ হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পরে আছে, তাহলে কি মুয়াজ কি ইউভেন্টাসের প্লেয়ার? দ্য অ্যান্সার উইল বি ইয়েস। সো একটা অল আর একটা অনলি, এইটা বুঝতে পারাই হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ডেফিনেটলি এতটা সহজ না। সো এই যে ওয়ার্ল্ডের মারপ্যাচ থাকে, সেটার জন্য তোমাকে ইংলিশে একটু কষ্ট করে ভোক্যাবুলারি এবং রিডিং হ্যাবিটটা বিল্ড করতে হবে, আর কিচ্ছু লাগবে না। ক্রিটিক্যাল রিজনিং কোনোই ক্রিটিক্যাল না, জাস্ট যে রিডিং পড়তে পারে, যে অ্যাটলিস্ট পড়ে বুঝতে পারে কি বলছে, তার জন্য মোর দ্যান এনাফ। আর ওয়ার্ডসের মারপ্যাচ, যে অল, অনলি, অলমোস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো, সেগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করবো। আই হোপ দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। অলরাইট, মুভিং ওকে, টু সো একজন স্টুডেন্ট লিখছে যে কোশ্চেনগুলো অনেক বড় বড় হয়, পড়তে পড়তে তো সব টাইম জন্য। হ্যাঁ, অবশ্যই 100% ট্রু। এটা এটা যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমাদেরও হতো, বাট এই জন্যই কিন্তু আমরা আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো বলো, বা আমরা হলো গিয়ে ক্লাসে যা পড়াবো, আমরা হলো গিয়ে ধরো প্রথমে একদম হলো গিয়ে যে জিনিসগুলো একদম ইজি, ওই জিনিসগুলো দিয়ে স্টার্ট করবো। ওই জিনিসগুলো থেকে আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। সো তোমরাও যদি আমাদের সাথে সাথে একদম যেগুলো একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করবো আমরা, আমাদের সাথে হলো গিয়ে আমরা তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, তোমরা ওই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবা। দেন আস্তে আস্তে 3টা ক্লাস 4টা ক্লাস পরে দেখবা যে আর ওই রকম বেশি টাইম লাগতেছে না, তোমার হলো গিয়ে বেশি প্যারাও লাগতেছে না। ঠিক আছে, এটা হলো গিয়ে আস্তে আস্তে আমরা অবশ্যই বিগিনার লেভেল থেকে আমরা আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে যাব। ঠিক আছে। আচ্ছা, সো একজন আসলে ব্রাদার ওয়ান কোয়েরি, যে ডাস এসএটি প্রেপ সামহাউ ওভারল্যাপ উইথ আইবিএ প্রেপ? ডেফিনেটলি এসএটি প্রিপারেশন একদমই আইবিএর সাথে ওভারল্যাপ করে। আমাদের অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে যারা এসএটি প্রিপারেশন নেয় এবং মোর দ্যান 1500 মার্কস পায়, পরবর্তীতে হচ্ছে গিয়ে তারা দেশ ছেড়ে চলে যায়, অনেকে আইবিএতেই ছিল। সো এসএটি প্রিপারেশনটা আইবিএর সাথে রিলেট করে কীভাবে? ম্যাথ এবং অ্যানালিটিক্যালে, ম্যাথ এবং ইংলিশে, তুমি যদি ইংলিশ প্রেপ নিয়ে থাকো আইবিএর জন্য, এসএটি তুমি বিশাল হেল্প পাবা। হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশনগুলো একটু বেশি পড়তে হবে। সাথে সাথে তুমি যদি আইবিএর ম্যাথ কোশ্চেনগুলো করে থাকো, তাহলে তোমার জন্য লেটস সে এসএটির ম্যাথ কোশ্চেন একদমই ডিফিকাল্ট মনে হবে না, উল্টা আরও বেশি সহজ মনে হবে। আচ্ছা, তারপর অনেকের কোশ্চেন ছিল যে ভাইয়া কোশ্চেন তো অনেক বড় বড় হয়, মোয়া যেটা বললো আমি সেটা বলবো। আমার এখনও মনে আছে, আমি যখন আইবিএ প্রেপ স্টার্ট করি, আমি একটা কোশ্চেন পড়ে বুঝতেছিলাম না যে এই কোশ্চেনটা এতটাই বড় ছিল, এই কোশ্চেনে চাচ্ছে কি, এই কোশ্চেনে হচ্ছে কি, এই কোশ্চেনে আমি কি বের করবো, আমি এটাই বুঝতেছিলাম না। ইয়েস, এটা আমার জন্য না, এটা সবার জন্য হয়। ইট টেক্স টাইম। তুমি যখন আজকে একটা জিনিস স্টার্ট করবা, তুমি অবশ্যই পারফেক্ট থাকবা না। উইথ টাইম, আফটার 3 মান্থস, উইথ আ লট অফ প্র্যাকটিস, তুমি ইভেনচুয়ালি ওই টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে যাবা, যে বড় কোশ্চেন তোমার চোখের দেখাই তুমি বলতে পারছো আচ্ছা চাচ্ছেটা কি ভাইয়া। ডেফিনেটলি ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে কখনো সেম হবে না। উই উইল ট্রাই ফ্রম আওয়ার সাইড যে তুমি ফার্স্ট ডেতে যেভাবে স্টার্ট করতে হবে, লাস্ট ডেতে গিয়ে ডেফিনেটলি আজকে অনেক বেশি আপডেট করো অ্যান্ড মোটামুটি আমাদের চেয়েও বেটার হয়ে যাও। অলরাইট, ওকে, সো লাস্ট আমি আরো 1-2টা কমেন্ট পড়ি। একজন স্টুডেন্ট লিখছে যে ভাইয়াদের মতে আইবিএ প্রিপারেশন অনেক ইজি। একদম ইজিলি না ভাই, অনেক অনেক ইজি না। আমার ইংলিশে আমি স্কুল কলেজ থেকে ম্যাথ ভালো পারতাম, ম্যাথে আমার এফোর্ট দেওয়া লাগে নাই। ইংলিশে আমার দিন রাত এফোর্ট দেওয়া লাগছে। আমি মনে আছে আমি এক দিন হলো গিয়ে ভোর ভোর 4টা-5টা পর্যন্ত আমি ইংলিশ পড়ছি। এইসব জিনিস আমরা বলতে চাই না, মানে বললে আবার মনে হবে যে মানে শো অফ করতেছি কি না, এগুলো বলতে চাই না। বাট না, আইবিএ প্রেপ কখনো ইজি না। মানে তোমরা হয়তো অনেকের কাছে শুনবা একদিনে প্রিপারেশনে চান্স পাই ফেলছে, এক সপ্তাহে প্রিপারেশন না, বাট এগুলো না। দেখো তোমাদেরকে যে বলতেছে সে এক সপ্তাহে প্রিপারেশনে চান্স পেয়েছে, সে দেখো তার ইংলিশ বেসিক পুরা স্কুল লাইফে, সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর সে ইংলিশটা অনেক ভালো মতো পড়ছে। তার ইংলিশ বেসিক অনেক ভালো ছিল। তার পুরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তার অঙ্কের বেসিক হলো গিয়ে অনেক ভালো ছিল। ঠিক আছে, সো আইবিএ যে চান্স পাওয়া খুব ইজি না, অনেক এফোর্ট দিতে হবে, অবশ্যই এফোর্ট দিতে হবে তোমাদের। আমি যেটা বলবো যে আইবিএতে চান্স পাওয়াটা ইজি না, এটা আমিও এগ্রি করি, ইজি না। তোমার হচ্ছে কি অ্যাকচুয়ালি যে বললাম ফার্স্ট ডেতে অনেক কিছু টাফ মনে হবে, বাট আস্তে আস্তে গিয়ে মনে হবে যে না এটা সহজ। আচ্ছা, সেখানে হচ্ছে কি তোমাকে প্র্যাকটিস করে করে এই বিল্ডটা করতে হবে, যে কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসা। তারপর আরেকটা কোশ্চেন আসে যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে মোটামুটি তো প্র্যাকটিস করে গিয়ে মাত্র দেখলাম যে অ্যাংজাইটি ফেস করতেছি। এই অ্যাংজাইটি ফেসটা বন্ধ তখনই হবে যখন তুমি এক্সাম দিবা, যখন তুমি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, অ্যান্ড অটোমেটিক্যালি তোমার অ্যাংজাইটি লেভেলটা একটু হলেও কমে যাবে। ঠিক আছে,
তো নেক্সট স্লাইডে কি আছে অলরাইট, আইবিএ কোশ্চেন, আইবিএ কিন্তু ইজি না বা হার্ডও না, বাট অনেক বেশি ইন্টারেস্টিং। আমি মোটামুটি 3 বছর ধরে পড়িয়ে আসতেছি। সো আমি আমার লাস্ট যে ক্লাসগুলো হতো সেই ক্লাসে আমি প্রত্যেকের থেকে শুনতাম যে ভাই আমরা আইবিএতে চান্স পাই কি না পাই, বাট উই লার্নড আ লট। আমরা এই পুরো প্রিপারেশনটাকে অনেক বেশি এনজয় করছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের থিঙ্কিং লেভেলটা, অ্যানালিটিক্যাল স্কিলটা একটু বেটার হয়ে গেছে। সো ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যাডমিশন টেস্ট, অ্যাকচুয়ালি টেস্ট, যেটা তুমি 7 দিনেই বুঝে যাবা যে অ্যাকচুয়ালি এনজয় করতেছো আইবিএ প্রেপটা। আমি এমন অনেককে চিনি যারা হচ্ছে গিয়ে ম্যাথে অনেক প্যারা খায়, অ্যান্ড ম্যাথে প্যারা খেয়ে বা ইংলিশে প্যারা খেয়ে ও পাজল করতে করতে ভালো লাগে, অ্যান্ড যখন ওর মুডটা একদম নর্মাল হয়ে যায় তখন আবার ম্যাথে ব্যাক করতেছে। ইয়া, ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যাডমিশন থিং। আচ্ছা, ভোক্যাবুলারি অ্যান্ড রিটেন নিয়ে একটু কথা। আচ্ছা, আমি তোমাদের একটা কমেন্ট করেছিলাম যে আমি ভোক্যাব নিয়ে কথা বলবো, ভোক্যাবে অ্যাকচুয়ালি কী হয় না হয়। আমি আবার একটা স্টোরি অনেক শেয়ার করি, সো অনেকেই শুনে ফেলছে হয়তো বা। আমি যখন নটরডেম কলেজে সেন্টআপ 1 এক্সাম দিই, সেন্টআপ 1 এক্সামে আমি হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্টোনিম একটা কোশ্চেন আসে, সেখানে আমি আউট অফ 10 মধ্যে এনডিসিতে আমি 1 পাই, মাত্র 1। মানে আমার 10টার মধ্যে 9টার শব্দ আমি কখনো আমার লাইফে দেখিই নাই। এটা আমার কলেজের কাহিনী। সো সেখান থেকে যখন আমি আইবিএ প্রেপ নেওয়া স্টার্ট করি, এবং যে বললাম না যে প্রথম দিন অনেক মনে হয় কঠিন, প্রথম দিন মনে হয় কিছুই পারবো না, পরবর্তীতে গিয়ে আমি যখন ভোক্যাব পড়াটাকে এনজয় করা স্টার্ট করি, আমি শব্দটাকে মুখস্থর বাইরে গিয়ে শব্দটাকে আমার নিজের লাইফে ব্যবহার করা শুরু করি, আমি আমার ফেসবুক পোস্ট, আমার টেক্সট বা আমার নিজের লেখালেখিতে আমি শব্দটাকে ইউজ করি, তখন দেখা গেল যে না, আসলে ইন্টারেস্টিং। অ্যান্ড সেইটা এমন হয়ে যায় যে আমি 7,000+ ওয়ার্ডস মুখস্থ করে ফেলি। ইটস নট মুখস্থ, অন্তস্থ করে ফেলি, অ্যান্ড আলটিমেটলি আমার ভোক্যাব নিয়ে আর কতটা প্যারা খাইতে হয়নি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা হচ্ছে নর্মালি কি করি, নর্মালি হচ্ছে আমরা ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করি, বাট এটা যদি ডে টু ডে লাইফে ইউজ করা যায়, বা হচ্ছে আমরা যে আর্টিকেলগুলো পড়তেছি বা কোনো নোভেল পড়তেছি বা কোনো এডিটোরিয়াল পড়তেছি বা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়তেছি, এই জিনিসগুলোর সাথে যদি আমি মানে আমার যেই ওয়ার্ডগুলো আমি প্রতিদিন শিখতেছি বা জানতেছি সেগুলো যদি ডেইলি লাইফে আমি ইউজ করতে পারি, তাহলে ওইটা মানে অন্তস্থ হয়ে যায়। আমি এখানে আরেকটা কথা বলবো যে ক্রিটিক্যাল রিজনিং এর কথাটা আসলো, আমার ইংলিশ স্কিলটা, আমার যদি ভোকাবুলারি স্কিলটা, ইংলিশ নলেজের যে অ্যাডাপ্টেবিলিটিটা সেটা যদি আমার ভালো হয়, তাহলে কিন্তু ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেনটা আমার বুঝতেও সুবিধা হবে। এবং এইখানে ইংলিশ মানে ভোকাবুলারির সাথে রিলেটেড কিন্তু হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটা। সো তুমি যদি রিডিং কম্প্রিহেনশন ভালো পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে দেখা মানে ইংলিশের ভোকাবুলারিটার সাথে রিলেটেড হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড অল, মানে সব কিছুই কিন্তু হচ্ছে জাস্ট ইংলিশটা মানে ভোকাবুলারিটা অন্তস্থ করার সাথে জড়িত আর কি। আচ্ছা, সো রিটেন নিয়ে একটু কথা বলবো। রিটেনে আমি অলরেডি বলছি তোমাদের কি আসে, প্যারাগ্রাফ আসে, এসে আসে, তারপর হচ্ছে ট্রান্সলেশন আসে, তারপর হচ্ছে আমাদের বছরের গ্রাফ অ্যান্ড চার্ট আসছিল। আচ্ছা, রিটেনটা কি কি আসে ভাই? রিটেন অনেক কঠিন আসে। আমাদের সময় আসছিল অনলাইন লার্নিংয়ের ইম্পর্টেন্স নিয়ে, আমাদের পরের ব্যাচে আসছিল বৃষ্টির দিন, রেইনি ডে। এখন রেইনি ডে লিখতে পারবা না, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সময়ের মধ্যে লিখে পারাটা সব থেকে বড় স্কিল, গ্রামাটিক্যাল কোনো ভুল না করাটা সব থেকে বড় স্কিল। তারপর কি আসে ভাই? এসে আসে। ভাই এসেতে কি আসে? এসে কি আর অনেক বড় না? আইবে তোমাকে একটা লিমিটেড পেজ দিয়ে দেয়, লেটস সে 1 পেজ বা 1.5 পেজ, 1.5 পেজের মধ্যে লিখতে হয়। আমাদের কি আসছিল? আর্গুমেন্টেটিভ এসে, যেগুলো আমরা ক্লাসে ডিসকাশন করবো। সেখানে আসছিল ইয়োর হেড অর ইয়োর হার্ট, মানে তোমার ব্রেইন অর তোমার হার্ট, তুমি কোনটাকে পিক করবা অ্যান্ড কেন পিক করবা। সো এই ধরনের কোশ্চেন খুবই মজার, লিখে খুবই মজা পাওয়া যায়, বাট ওই যে সময়ের মধ্যে লিখতে হবে। ট্রান্সলেশন আসে, ছোট্ট ছোট ট্রান্সলেশন। এখানে অবশ্যই ওই যে ইডিয়াম ফ্রেজ টাইপ আসে না, যে এইটার আমি জানি না কি বলে, যে চীন রোম একদিনে হয়নি, রোম ওয়াজ নট, যাই হোক, এরকম অনেক কিছু, এরকম এগুলো আমি একদম পারি না, আমি অনেক বাজে এইসবে। বাট আমাদের সময় একদম ইজি ওয়ার্ডগুলো আসলে, যেগুলো হচ্ছে তুমি পড়ে যেটা বাংলা লিখে দিবা, বা এটা যদি ইংলিশ আসে তোমাকে বাংলা লিখতে হয়, সো বাংলা লিখে দিবা অ্যান্ড ইউ উইল ইভেনচুয়ালি গেট মার্কস। তারপর গ্রাফ অ্যান্ড চার্ট আসছিল, যে গ্রাফ অ্যান্ড চার্টটা জাস্ট অ্যানালাইসিস করতে হয়, ছোটোবেলায় স্কুল কলেজে যেভাবে লিখে আসছো ওইভাবেই। কিন্তু তাও ভাইয়া কেন পারে না? গত বছর আমার 3 জন স্টুডেন্ট আমাকে নক করে যে ভাইয়া আমাদের মার্কশিট গত বছর ফর দ্য ফার্স্ট টাইম মার্কশিট পাবলিশ করা হয় আইবিএর বিবিএর ইতিহাসে, গত 31টা ব্যাচে কখনো দেওয়া হয়নি আমার জানা মতে। গত ব্যাচের মানে জাস্ট বিবিএ 32nd যারা, ওরা মার্কশিটটা দেখতে পায়, সেখানে অনেকের খুবই খারাপ লাগতেছে বলতে, বাট সুন্দর করে লেখা ছিল রিটেনে অকৃতকার্য, ফেইল্ড ইন রিটেন। তার মানে ওদের মার্কস, ওদের ইংলিশের মার্কস অন্যান্য যারা আইবিতে চান্স পেয়েছে তাদের থেকেও বেশি। ওরা আমাকে দেখাচ্ছিল ভাই আমার ইংলিশে থ্যাঙ্কস টু ইউ, আমি ইংলিশে এরকম, মানে জাস্ট আমাকে বললো যে ভাই আমি ইংলিশে, আই হোপ আই ডিড নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, কারণ আমি পাস করছি, বাট আই ডিসঅ্যাপয়েন্টেড মাইসেলফ, কারণ আমি রিটেনটা নিজে লিখতে পারিনি। সো এই ধরনের রিটেনের জন্য আমি তখন আমার পার্সোনালি খুব খারাপ লাগে যে সেই ছেলেটা ইংলিশে পাস করলো, ম্যাথে পাস করলো, অ্যানালিটিক্যালে পাস করলো, রিটেনে ফেল করছে। মানে এইটার কারণ কি? পরবর্তীতে জাস্ট প্র্যাকটিসটা করা হয়নি, কারণ হি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে সে ও রিটেনে খুবই ভালো, ও তো অনেক ভালো লিখতে পারে, বাট ওই যে সময়ের মধ্যে লিখতে পারেনি। সো আমাদের কোর্সে আমরা 3টা রিটেনের ক্লাস নিব, অ্যান্ড উই চ্যালেঞ্জ, এটা কোথাও নাই রিটেন ক্লাস নিয়ে। অ্যান্ড এটার কারণ এই না যে তোমাদের রিটেন আমরা শিখিয়ে ফেলবো একদিনে,
এইটা বলবো তোমাদের যে রিটেন ক্লাসটা করার পরে তোমার মধ্যে একটা আগ্রহ আসবে যে ভাইয়া আমি রিটেন লিখবো, এবং তুমি যদি 1 মাস ধরে কন্টিনিউসলি লিখো, আই হোপ ওই 3 জনের মতো বা ওরকম অনেকেই আছে যারা রিটেনে ফেল করছে, আই হোপ এরকম একজনও থাকবা না, বিকজ রিটেনের ইম্পর্টেন্সটা বুঝে গেছো আই হোপ। অলরাইট, নেক্সট আপ উই হ্যাভ আচ্ছা, তো দেখো আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি আর একটু আলোচনা করতে চাই, অ্যাড করতে চাই, কারণ যেহেতু আমিও একদম ইংলিশে একদমই দুর্বল ছিলাম। এখানে আমি দেখলাম যে অনেকে লিখতেছো যে ভাইয়া ইংলিশ একদমই পারি না, বা হলো গিয়ে ওয়ার্ডের মিনিং পাই না। সো দেখো, আমি যখন আমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া স্টার্ট করলাম, ওই টাইমে আমি হলো গিয়ে ফার্স্ট ইয়ারের কোশ্চেন 1-2টা হলো গিয়ে দেখছি। আমি দেখলাম যে ম্যাথ পারতেছি, অ্যানালিটিক্যালও মানে এটা আমি অনেকবারই বলতেছি ম্যাথ, বাট ইংলিশ আমি দেখলাম যে 25-30-এর মধ্যে 8-10ও পাইতেছি না, মানে অনেক বাজে করতেছি, আমি কিচ্ছু পারতেছি না ইংলিশ, ঠিক আছে। তো ওই টাইমে আমি বুঝছি যে আমার যদি আইবিএতে ঢুকতে হয় আমাকে মানে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে ইংলিশে। অ্যান্ড ইংলিশের মধ্যে একটা জিনিসে আমি হলো বারবার আটকে যাই, সেটা হলো গিয়ে ভোকাবুলারি। আজকে পড়লাম 2 দিন পরে মনে থাকে না, আজকে পড়লাম 1 সপ্তাহ পরে মনে থাকে না। এই জন্য তোমাদের যখন ইংলিশ ক্লাসগুলো হবে, তোমাদের ইংলিশ ক্লাস যখন নেবে জয়নাল ভাই, অমর ভাই, অবশ্যই তারা অনেক কিছু বলবে। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। আমি হলো গিয়ে ভোকাবুলারির জন্য একটা টেকনিক অনুসরণ করতাম, সেটা হলো গিয়ে ফ্ল্যাশ কার্ড টেকনিক্স। অ্যান্ড আমি আমার একটা ফ্ল্যাশ কার্ড আমার অ্যাডমিশন টাইমের 2020 সালে আজকে আনছি তোমাদের দেখানোর জন্য। দেখো আমার ফ্ল্যাশ কার্ডগুলো হলো এই যে দেখো, একটা এরকম এরকম একটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, এইখানে হলো গিয়ে এই পৃষ্ঠাতে হলো গিয়ে ইংলিশটা লেখা, আর এটার হলো গিয়ে এইদিকে যে উল্টা সাইড এখানে হলো গিয়ে বাংলা মিনিংটা লেখা। এরকম করে অনেকটা, প্রায় আমি কি করতাম 20টা করে হলো গিয়ে লিখতাম ফ্ল্যাশ কার্ড। তো ধরো একটা ফ্ল্যাশ কার্ডের স্ট্যাক আমি বানাইলাম, ওইটা ধরো আমার মোটামুটি 3-4 দিনের মধ্যে মুখস্থ হয়ে গেল। এই ক্ষেত্রে কি কি অসুবিধাগুলো হয় আমি ফেস করছি, আমি তোমাকে বলি। ধরো আমি যখন একটা জিনিস অনেকবার পড়ছি, 8-9 বার পড়ছি, আমার কিন্তু অটোমেটিক এইটার পরে এটা আসবে, এটা পরে এটা আসবে, এটা কিন্তু হলো গিয়ে মাথায় আইডিয়া হয়ে গেছে যে আমি জানি এই ওয়ার্ডটার পরে এই ওয়ার্ডটা আসবে। তো আমার কিন্তু ব্রেনের উপর যেই কি বলে এটাকে অ্যাক্টিভ যে লার্নিংটা, ওইটা কিন্তু হলো গিয়ে হইতেছিল না। ওই সময় আমি কি করছি, আমি এই যে স্ট্যাকটা আছে ওইটার হলো গিয়ে স্ট্যাপলার খুলছি, দেন কি করছি যে 20টাকে আমি হলো গিয়ে ওলট পালট করছি, দেন আমি আবার স্ট্যাপলার মারছি। কারণ এই কি আমি যে ওলট পালট করার পরে কিন্তু এটার পরে এটা আসবে নাকি এটার পরে এটা আসবে, এটা কিন্তু আমি হলো আগে জানতাম না। দেন আমি কি করছি, ধরো হলো গিয়ে 20টা করে আছে, 20টার মধ্যে আমি দেখলাম যে আমি হলো গিয়ে 18টা করে পারতেছি সবগুলো। একটা স্ট্যাক থেকে 2টা করে আমার হলো গিয়ে মনে থাকতেছে না, তো আমি স্ট্যাপলার আবার খুলছি, আবার খুলে যেই 2টা আমার হলো গিয়ে আমি আটকাইতেছি বারবার। এরকম করে ধরো গিয়ে 10টা স্ট্যাক থেকে আমি হলো গিয়ে 2টা করে নিছি, টোটাল মোট করেছে মোট 20টা। ওই 20টাকে আমি আবার স্ট্যাপলার মারছি, আবার স্ট্যাপলার মারে ওই যে জিনিসটা যেটা আমার বেশি ডিফিকাল্ট লাগতো ওইটা আমি পড়ছি আরও বেশি। এইভাবে আমি হলো গিয়ে ভোকাবুলারির যে উইকনেসগুলো অতিক্রম করছি। ওকে, আচ্ছা, সো তোমাদের মুয়াজের মতোই, মুয়াজ যেটা বললো যে এরকম স্ট্যাক বানিয়ে হচ্ছে ওয়ার্ডস লিখে করতো। সো ভাই কোভিডের মাঝখানে অনলাইন ব্যাচ, আমরা অনলাইনে কোভিডের মাঝখানে আমার কখনো মনে হয় না যে আমি এগুলো কিনতে বাইরে যাব। আমি যদি একবারই বের হইতাম, সেটা হচ্ছে ফুটবল খেলতে সকালবেলা, এরপর বাসায় চলে আসতাম। সো আমি যেটা করতাম সেম কাজটাই করতাম, বাট খাতায় করতাম। জাস্ট খাতার এক সাইডে আমার মিনিং থাকতো, অপোজিট সাইডে আমার ওই ওয়ার্ডটা থাকতো, ঠিক আছে, একটা ওয়ার্ড অ্যান্ড তার অপোজিটে মিনিংটা। সো আমি আলটিমেটলি এগুলো নিয়ে ডিসকাশন করবো পরবর্তীতে। লেটস মুভ টু আওয়ার নেক্সট টপিক, দ্যাট ইজ কোর্স টাইমলাইন। কোর্স টাইমলাইন নিয়ে মজ। আচ্ছা, এটা নিয়ে আমরা হলো গিয়ে তোমাদের যে রুটিনটা দেখাইছিলাম, ওইটাই আমাদের যে ওই কোর্সটা আমাদের এই মাসের 14 তারিখ থেকে স্টার্ট হবে। অ্যান্ড তোমাদের আমরা দুর্গাপূজার মধ্যে 3 দিন বন্ধ দিব। অ্যান্ড আমাদের যে কোর্সটা, আমাদের টোটাল 75টা ক্লাস, এটা হলো গিয়ে নভেম্বরের 11 তারিখে গিয়ে শেষ হবে। এরপর আমরা তোমাদের জন্য 12টা হলো গিয়ে ফাইনাল মক টেস্ট নিব তোমাদের। রাইট, সো এই কোর্স টাইমলাইনটা তোমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এএসডি শপে। সো এটা নিয়ে আর কথা না বলি, অ্যাবাউট উইকলি এক্সামস, এটা আমি বলি উইকলি এক্সামসে যেটা করতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে উইল বি ভেরি ফাস্ট রাইট নাও। আচ্ছা, সো অ্যাবাউট উইকলি এক্সাম যেটা হবে যে তোমাদের 6টা ক্লাস হবে এভরি উইক, অ্যান্ড সেই ক্লাসের পরে ফ্রাইডেতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমাদের ওই যে টপিকগুলো পড়িয়েছি তার পাশাপাশি একটা টেস্ট রাখবো। সেই টেস্টে গিয়ে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারো যে তোমাদের অ্যাকচুয়ালি কী কী অবস্থা, কোথায় তোমাদের উইকনেস, কী করতে। আমি সবাইকে সাজেস্ট করবো যে পরীক্ষাগুলো দিও, এই পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা তোমার উইকনেসটা আসলে আছে কিনা, থাকলে সেই ক্লাসগুলো তুমি আবার করতে পারবা, প্র্যাকটিসে তুমি আবার করে ফেলবা। সো উইকলি টেস্টটা ইজ আ ডেফিনেটলি ইম্পর্টেন্ট থিং। আর হচ্ছে গিয়ে এই উইকলি টেস্টের পরে হচ্ছে কি আমরা মক টেস্ট দেখবো, যেগুলো হচ্ছে গিয়ে উই হ্যাভ ডিসকাস অলরেডি। আর তোমাদের টোটাল 12টা হবে উইকলি টেস্ট, ঠিক আছে। আচ্ছা, সাইমুলটেনিয়াস প্রিপারেশন আমরা এইটাও কিন্তু কভার করে ফেলছি। তোমাদের মাসুর ভাই অলরেডি ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ নিয়ে ডিসকাস করেছে, মুয়াজ হচ্ছে গিয়ে অলরেডি মেডিকেল প্লাস আইবিএ নিয়ে কথা বলেছে যে না, হি ইজ সাকসেসফুল। আমি হচ্ছে ভার্সিটি, বিইউপি অ্যান্ড আইবিএ এগুলো নিয়ে প্রিপারেশন নিয়েছিলাম এবং মোটামুটি
তিনটাতেই আসছিল। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের সাইমুলেটেড প্রিপারেশন। অনেকে ভাবো যে ভাইয়া আপনি পারছেন বলে কি আমি পারবো কিনা। ইয়েস, আমরা পারছি বলেই তুমি পারবা। তুমি যদি স্টাডি করে থাকো অ্যান্ড তোমার স্টাডিটা যদি এফিসিয়েন্ট হয় অ্যান্ড ইফেক্টিভ হয়, ডেফিনেটলি ইউ উড গেট ইন। আইবি এর জন্য অতটা পড়া লাগে না, ডেইলি 2 থেকে 3 ঘন্টা। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন এটা বলতেছি আসলেই 2 থেকে 3 ঘন্টা, বাট তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর যাদের মনে হয় যে না ভাইয়া সবাই তো সেম না, আমার তো একটু বেশি পড়তে হবে, তুমি নিজেকে ইভ্যালুয়েট করো। তোমার যদি মনে হয় যে ভাই আমার তাহলে 4 ঘন্টা লাগতে পারে, তুমি 4 ঘন্টায় যাও, বাট ঘন্টা দিয়ে জাজ করো না, কারণ প্রত্যেকেই নিজের মতো ডিফারেন্ট। ইয়েস, সাইমুলেটেড প্রিপারেশন পসিবল। আমাদের ব্যাচে অনেকেই ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ, বুয়েট প্লাস আইবিএ ক্র্যাক করেছিল এবং তারা সাকসেসফুলি আইবিএতে পড়াশোনা করতেছে। লাইফ অ্যাট আইবিএ, আমরা একটু সবাইকে যাবো এখানে, ঠিক আছে? এটা কি হয় অ্যাকচুয়ালি আইবিএতে, আইবিএল লাইফ। সো এখানে ফার্স্ট মাশরুফ ভাই মাশরুর ভাইয়ের ছবি। না এই আসলে আইবিএর যে সময়টা কাটছে এটা আসলে খুব অসাধারণ একটা সময় কাটছে। মোটামুটি ধরো যে আমি মূলত খেলাধুলা বেশি করতাম, তো এছাড়াও ধরো আমাদের যেই পুরাটা যখন কারিকুলাম চলে ওই সময়টাতে বিভিন্ন টাইপের আমাদের দেখা যেত যে প্রেজেন্টেশনের পাশাপাশি দেখা যেত অনেকগুলো বিজনেস কম্পিটিশন হতো। তো ওই কম্পিটিশনগুলো আসলে দেখা গেছে যে শুধুমাত্র যে আমার ওখানে পার্টিসিপেট করে মানে আমি খুব এনজয় করছি শুধু তাই না, বরং ওখান থেকে অনেক কিছু শিখছি। তো এছাড়াও ধরো আমাদের যেই স্পোর্টস ইভেন্টগুলো হয় এগুলো আসলে মানে খুবই দারুণ। তুমি মানে এখানে আমাদের কয়েকটা লেয়ারে স্পোর্টস সেগমেন্টটা হয়। দেখা যায় ঢাকা ভার্সিটির এনভায়রনমেন্টটাই তো এমনিতে আলাদা। তো সেইখানে দেখা যায় সেন্ট্রালি যে খেলাধুলা, তার পাশাপাশি আইবিএর নিজস্ব হোস্টেলে খেলাধুলা আছে, তারপরে আইবিএর প্রিমেসের মধ্যেও খেলাধুলা আছে। তো আসলে ওই সময়গুলো আসলে খুব দারুণ কাটে। আর এমনিতে তোমরা দেখছো যে এই যে তোমাদের মুয়াজ ভাই, ওমর ভাইও দেখো সারাদিন খেলাধুলা করে। হ্যাঁ, সারাদিন খেলাধুলা করে।